সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1528তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ সাজেদের জীবনের এক অন্যরকম বাস্তব জীবনের গল্প। কেন অন্যরকম বলছি শোনেন। আমার আজকের গল্পের টাইটেল, মা মেয়ের সর্বনাশ করে কাজের ছেলে রূপে ঘরে ঢোকে। এই গল্পটা রাজধানী ঢাকার বুকে ঘটে যাওয়া আজ থেকে বহু বছর আগের এক চাঞ্চল্যকর বাস্তব ঘটনা। দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা। এই দুনিয়াতে যে মানুষ চেনে সে মানুষের কাছ থেকে দূরে থাকে। মানুষ হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাণী যে কিনা জিনের চেয়েও অনেক বেশি রূপ পরিবর্তন করতে পারে। কথাগুলো কেন বললাম, আমার আজকের গল্পটা শোনেন। প্রিয় বন্ধুরা, আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত মোহাম্মদ সাজেদ আলমের জীবনের এই গল্পটা আপনারা শুনবেন এবং শুনে তা অন্যের মাঝে ছড়িয়ে দেবেন। কেননা এটা শুধু যে একটা গল্প তাই নয়, এই গল্পের মাঝে রয়েছে এক ভীষণ বড় সতর্কতা। এই গল্প শুনে হয়তো আপনিও এমন মহা বিপদ থেকে বেঁচে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি কিছুদিন আগে চট্টগ্রামের ডালঝল মিয়ার মাচারের সিঁড়ি কাউন্ট করেছিলাম, সিঁড়ি গুনতে গিয়েছিলাম। তো আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক এক ভিডিও, এক দৃশ্য আমি দেখেছি। ওখানে আমি একটা করে সিঁড়ি গুনে যখন প্রথমবার গুনলাম, দ্বিতীয়বার গুনলাম, তৃতীয়বার গুনলাম, আমি কোনোভাবেই সিঁড়িগুলোকে গুনে কাউন্ট করে শেষ করতে পারলাম না। কেন এই ঘটনা আমার সঙ্গে ঘটলো, আপনারা চাইলে ভিডিওর আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে কিংবা এই ভিডিও শেষ করেও সেই বাংলাদেশ নয় গোটা দুনিয়ার এই অলৌকিক দৃশ্যটা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ সাজেদ আলম, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন ফুচকা বিক্রেতা। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা ফুচকা বিক্রি করে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চালাতো। যদিও বাবার ইনকামটা ছিল একেবারে হালাল এবং কম, তারপরেও তিনি ওই হালাল উপার্জন দিয়ে আমাদেরকে বেশ ভালোই রেখেছে। ছোটোবেলা থেকে রাজধানী ঢাকার বুকে একটা ভালো স্কুলে আমার বোন এবং আমি পড়াশোনা করি। আমার বাবা মায়ের জন্মস্থান হচ্ছে রংপুরে। শুনেছিলাম আজ থেকে বহু বছর আগে আমার বাবা রাজধানী ঢাকাতে আসে কাজের সন্ধানে, এবং কাজের সন্ধানে এসে আমার বাবা কাজ না পেয়ে একটা ছোট্ট ফুচকার দোকান চালু করে, এবং সেই থেকে আমার আব্বা ঝালমুড়ি, ফুচকা, এইটা সেটা রাস্তার পাশে বিক্রি করত। একটা পর্যায়ে ব্যবসা যখন ভালো হয় তখন আমার বাবা আমার মাকে নিয়ে আসে, এবং একে একে আমরা ভাই বোন সবাই রাজধানী ঢাকার বুকেই জন্মগ্রহণ করি। এমন করে আমার শৈশবের গল্পটা কাটতে থাকে। বাবা মা আমাকে রাজধানী ঢাকার বুকে যে স্কুলে পড়াশোনা করাতো সেই স্কুলটাও অনেক নামি দামি একটা স্কুল ছিল। আস্তে আস্তে করে আমার শৈশবের দিনগুলো পার হচ্ছিল, কিন্তু আমি ছোটোবেলায় পড়াশোনার দিক থেকে কোনোভাবেই খুব বেশি একটা ভালো ছিলাম না, এবং আমি দেখতে একটা স্বাভাবিক মানুষের থেকেও একটু অস্বাভাবিক ছিলাম। আমার চোখগুলো একটু অন্যরকম ছিল। আমি দেখতে যে খুব বেশি সুন্দর ছিলাম তা নয়, আমি শ্যামবর্ণ ছিলাম, তবে উঁচে লম্বা সর্বদিক থেকে আমি খুবই পারফেক্ট ছিলাম। এবং আমার যে দুটো চোখ আছে এই দুটো চোখ ছিল সম্পূর্ণ বিড়ালের মতো, যা রাতের বেলায় মনে হতো যেন জলজল করে জ্বলে। আপনারা খুব খেয়াল করে দেখবেন যে রাতের অন্ধকারে যদি কুকুর বিড়ালের চোখের মধ্যে টর্চ লাইট মারা হয় তখন দেখবেন যে তাদের চোখ থেকে যেরকম আলো বের হয়, ঠিক আমার চোখগুলো একই রকম ছিল। এবং এটা আমার জন্মগত থেকেই অভ্যাস। আমি জন্মগত থেকেই আমি চোখটা আমার এরকম। এবং আরেকটা বড় কথা হচ্ছে, হয়তো আপনার কাছে শুনতে অবাক লাগবে, আমি রাতের বেলায় মোটামুটি টর্চ লাইটের আলো বা কোনো ল্যাম্পের আলো ছাড়াই আমি বেশ ভালোই দেখতে পেতাম। এটা ছোটোবেলা থেকে, এবং আমার মা এটার জন্য ছোটোবেলায় খুব ভয় পাইছিল, যার জন্য আমাকে অনেক বড় বড় কবিরাজদের কাছেও নিয়ে গিয়েছিল। কিন্তু কবিরাজরা বরাবর বলে আসছিল এতে কোনো সমস্যা নাই এবং ওর চোখে কোনো সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে, হয়তো জন্ম থেকে আমি এমন, এটাই সবাই মনে করতো। তো যাই হোক, এরকম করতে করতে আমি যখন ক্লাস 7-এ পড়ি আমাদের ওই স্কুলেই, সেই থেকে আমার আর স্কুলে যেতে ভালো লাগতো না। বাবা মা দুজনেই আমাকে বুঝাইতো স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আমি আর স্কুলে যেতে চাইতাম না। এবং ক্লাস 7-এর বছরে আমার পড়াশোনার জীবনের সমাপ্তি ঘটে।
এবং ওই বয়সে আমি তখন বাবার সাথে ফুচকার দোকানে কাজে লেগে যাই। আমার বাবার সঙ্গে আমি সকালবেলা চলে যাই এবং রাত অবধি পর্যন্ত বাবা আর আমি একসাথে ফুচকা বিক্রি করি। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন বিকেলবেলা আমি আমার বাবার দোকানে বসে আছি। ওই মুহূর্তে হঠাৎ করে কোত্থেকে জানি একটা মহিলা আর দুইটা পুরুষ আসছে এবং আসার পরে বলল যে তারা ফুচকা খাবে। বাবা ছিল না দোকানে, বাবা কই জানি গেছিল এই মহিলাগুলো আসার পরেই। তো আমার আব্বা যখন আসতেছে না, আমি তখন করলাম কি তাদেরকে ফুচকা দিলাম, আমি নিজে নিজে বানিয়ে দিলাম এবং ফুচকাটা নাকি বেশ স্বাদ হয়েছে। যে মহিলাটা বসেছিল উনি সম্ভবত হিন্দু ধর্মের কোনো মহিলা হবে, ওনার মাথার মধ্যে জট আছে। উনি আমাকে দেখে বলতেছে যে তোমার বাড়ি কোথায়, বাসা কোথায়? আমি তখন বললাম যে ফুচকা যেখানে বিক্রি করি সেখান থেকে পিছনে, খানিকটা পিছনে আমাদের বাসা। পরে মহিলাটা আমার দিকে তাকিয়ে বলতেছে যে তোমার আম্মাকে বইলো আমাদের বাসায় আসার জন্য, এই বলে সে একটা ঠিকানা আমার মাকে আমাকে একটা লিখে দেয়। ফুচকা খেয়ে আমাকে 100 টাকা বাড়ায় দিয়ে একটা ঠিকানা লিখে দেয়। ঠিকানা লিখে দিয়ে বলে তোমার মাকে বলবা আমার সাথে দেখা করার জন্য। তো এই ঠিকানা লিখে দিয়ে তখন তারা চলে যায়। তারা চলে যাওয়ার বেশ পরে আমার আব্বা আসে। আসলে আব্বা মাঝে মাঝে বিড়ি খাওয়ার জন্য বাইরে যাইতো, বিড়ি খাওয়ার জন্য বাইরে যাইতো। তা আব্বু তখন অনেক পরে আসার পরে আমি আব্বুরে বললাম যে আব্বু এমন এমন ঘটনা, একটা মহিলা আমারে এরকম কাগজ লিখে দিয়ে গেছে, বলছে আমার আম্মাকে মহিলার সঙ্গে দেখা করার জন্য। আমার আব্বা আবার এই জিনিসগুলো একটু কম বিশ্বাস করে। আমার আব্বা তখন রাগ করে করলো কি, যে অ্যাড্রেসটা দিল, ঠিকানাটা দিল, এই ঠিকানা আব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। ঠিকানাটা টান দিয়ে ছিঁড়ে ফেলার পরে এটা নিয়ে আর কোনো কিছু হলো না। তো প্রায় আমি তখন কি করলাম, সারাদিন আব্বুর সঙ্গে ফুচকা বিক্রি করলাম, রাতের বেলায় ঘরে গেছে। তা আমার বয়স তখন কতই হবে, আর হয়তো 10-12 বছর এরকম হবে, বা 20 হলে 13-14 বছর, আমার সঠিক খেয়াল না যে বয়সটা ওই সময় কত। তো রাতের বেলায় বাসায় যাওয়ার পরে যখন ঘুমাইলাম, আমার প্রচণ্ড রকমের মাথা ব্যথা উঠছে। এত পরিমাণের মাথা ব্যথা রে ভাই, আমি মাথা ব্যথার জ্বালায় সহ্য করতে পারতেছি না। আমি বিছানার মধ্যে কাতরাচ্ছিলাম, কান্না করতেছিলাম যে এত পরিমাণের ব্যথা, আমি চিৎকার করতেছিলাম। তো মা বারবার আসতেছিল, বললো কী হয়েছে। আমি আর আমার ছোটো ভাই এক রুমে ঘুমাইতাম, আমার আব্বা আম্মা এক রুমে এবং আরেক রুমে আমার 2 বোন ঘুমাইতো। তা আমার বড় বোন তখন বেশ খানিকটা বড়ই হয়ে যায়। বড় বোনের জন্য এদিক সেদিক থেকে বিয়ের ঘর আসতেছিল এবং রিসেন্ট হয়তো ভালো একটা ঘর পাইলে আমার বড় বোনকে বিয়েও দিয়ে দিবে। আমার মা তখন এসে আমার বলতেছে তোর কী হয়েছে। আমি বললাম মা আমার কেমন জানি প্রচণ্ড মাথা ব্যথা করে। আমার মা তখন আমাকে সারা রাত আমার মাথায় পানি ডাললো, আপনার বিভিন্ন ধরনের মলম আমার মাথায় মেসেজ করে দিল। কোনোভাবেই আসলে কোনো কিছু ঠিক হচ্ছে না। কিন্তু ফজরের আজানটা না যেই মাত্র দিল, সেই মুহূর্তে আমার মাথা ব্যথাটা হঠাৎ করে ছেড়ে দিল। এবং এইভাবে যখন মাথা ব্যথা ছেড়ে দিল, আমার আম্মা তখন কিছুটা বুঝে ফেলছে, যেহেতু আজানের সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো হয়ে গেছে, তাহলে সম্ভবত এখানে অন্য কোনো সমস্যা ছিল। আমার মা কিন্তু আমার ভাই বোন সবার থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসতেন। আমি একটু অসুস্থ হলে আমার মা মনে হয় যেন পাগল হয়ে যেতেন। মায়ের একদিকে ছিল সারা দুনিয়া এবং অন্যদিকে ছিলাম আমি। যাই হোক, যখনই ফজরা আজানের পরে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল, তখন আমার মা আমাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা সাজেদ, তোর সাথে কি এরকম কোনো ঘটনা ঘটছে যেটা থেকে তোর কোনো ভয় পাইছিস, কোনো ভয় লাগছে? এটা বলার পর আমি বললাম যে না মা, এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে গতকালকে আমি যখন ফুচকা বিক্রি করতেছিলাম, ওই যে মহিলার কথাটা আমি মারে বললাম যে মহিলা ফুচকা খাইছে, আমার 100 টাকা বেশি দিয়ে গেছে এবং যাওয়ার সময় একটা ঠিকানা লিখে দিয়ে গেছে। আর আমার আব্বা করলো কি, ঠিকানাটা টান দিয়ে ছিঁড়ে ফেলছে। আমার আম্মা তখন বলতেছে যে কেন ঠিকানা ছিঁড়ে ফেললো কেন? আমি বললাম তা তো আর জানি না, ঠিকানাটা আম্মা ছিঁড়ে ফেলছে, আব্বা ছিঁড়ে ফেলছে। আমার মা তখন আব্বার ঘুম থেকে জায়গায় জিজ্ঞেস করলো, আব্বা বলে এগুলো কিছুই না, ওরে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো যাই হোক, এরকম করে দিন হয়ে গেল। আমার আব্বা তখন দোকান না খুলে আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা, বুঝেন তো ডাক্তারের কাছে গেলে যা হয় আর কি, এইরকম অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই দেওয়ার পরে সেখান থেকেও আসলে ভালো কোনো রেজাল্ট আসতেছে না। ভালো কোনো রেজাল্ট পাচ্ছে না যে আমি সুস্থ হয়ে গেছে বা এরকম কোনো রেজাল্ট আসতেছে না। দিনে দিনে আমার মাথার অবনতি ঘটতেছে। মাথা ব্যথায় আমি মনে হয় পাগল হয়ে যাব। আমি আর মাথা ব্যথা নিতে পারতেছি না এবং মানসিকভাবে আমি পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছি। আমার আম্মা তখন আব্বার সাথে ঝগড়া করে বলতেছে, তুমি এটা ছিঁড়লা কেন? তোমার তো এটা ছিঁড়াটা ঠিক হয় নাই। অবশ্যই মনে হয় মহিলা কোনো ঠিকানা লিখে দিয়ে গেছে, ওর মনে হয় কোনো একটা ক্ষতি করছে। এদিক সেদিক অনেক দিক আমার আম্মা আমাকে নিয়ে দৌড়দৌড়ি করে, কিন্তু আমাকে আর ভালো করতে পারতেছে না। শেষমেশ আমার আম্মা গ্রামের বাড়িতে আমার নানুর সঙ্গে কথা বলে। আমার নানু তখন বলল, আমাদের এখানে একটা ভালো কবিরাজ আছে, তুই কবিরাজের কাছে নিয়ে আয়, দেখি কবিরাজের কাছে আনলে কিছু হয় কিনা। তো আমার মা তখন আমাকে ঢাকা থেকে রংপুরে নিয়ে গেছে। যদিও এর আগে আমি অনেকবার আমার নানু বাড়িতে গিয়েছিলাম, তো এবার আমার একটু অসুস্থ অবস্থায় রংপুরে যাওয়া। এবং যাওয়ার পরে আমার আম্মা তখন আমাকে নানুর সহ ওই কবিরাজের বাড়িতে নিছে।
কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে কবিরাজ আমাকে দেখে বলতেছে যে ওর তো অবস্থা খারাপ, ওর উপর তো একটা খারাপ কিছু চালান করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, দেখে ওরা কী করা যায়, কয়েকটা দিন গ্রামে রাখেন। 15 দিন পর্যন্ত আমার আম্মা আমাকে গ্রামে রাখছে। তো 15 দিন পরে আমার ব্যথাটা কিছুটা ভালো হয়েছে, মানে মাথা ব্যথাটা কিছুটা ভালো হয়েছে। এবং ভালো হওয়ার পরে 15 দিন পরে পুনরায় আমি মায়ের সঙ্গে আবারও সেই রাজধানী ঢাকা শহরে চলে আসি। কিন্তু রে ভাই, যেদিন না আমি ঢাকা আসছি সেদিন আমার মাথা ব্যথা আবার শুরু হয়েছে। মানে ঢাকা আসার সঙ্গে সঙ্গে মনে হলো মাথা ব্যথা আবার স্টার্ট। মানে তখনকার অবস্থাটা আসলে বলে বোঝানো যাবে না, আগের থেকেও অবস্থা আরও খারাপ। 3 দিনের মাথায় আমার আম্মা আমাকে নিয়ে আবারও রংপুরে চলে গেছে। কবিরাজের বাড়িতে নিয়ে বলতেছে, কবিরাজ তখন আমার মাথার মধ্যে একটা তাবিজ বেঁধে দিছিল। তো আমার আম্মা বলতেছে যে ওর তো ঢাকায় নিলে অবস্থা খারাপ হয়ে যায়, আমি কি করব? কবিরাজ বলে একটা কাজ করেন, ওর তো লং টাইম ধরে চিকিৎসা লাগবে, এত কম চিকিৎসা হবে না, ওরে অন্তত প্রতিদিন সকালবেলা আমার কাছে নিয়ে এসেন, আমি ঝাড়ফুঁক করবো, ওরে আপনার বাড়িতে রেখা যান, তো অথবা ওরে গ্রামে কয়েকদিন রাখেন। তো আমার আম্মা তখন চিন্তা করলো যে যেহেতু শহরে আমার যুবতী একটা বোন আছে, আমার বড় বোনের তখনও বিয়ে হয়নি, এবং ছোট একটা ভাই আছে, ছোট একটা বোন আছে। আম্মা তখন চিন্তা করতেছে যে এখন যদি আমার জন্য আম্মা গ্রামে পড়ে থাকে তাহলে তো আমার ভাই বোনদের পড়াশোনা বা তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এবং আব্বা যে ফুচকা দোকান চালায় ওইটার মধ্যে সব কিছু আমার আম্মায় বাসা থেকে করে দেয়, এবং আম্মা যেটুকু করে দেয় আব্বা শুধু এটুকু নিয়েই শুধুমাত্র আব্বু বিক্রি করে। তো এখন আম্মা বলতেছে যে এভাবে তো হতে পারে না, এখন আমি কি করবো? আম্মা কান্নাকাটি করতেছে। পরে নানু বলে তুই চলে যা, সমস্যা না, আমি সাজেদরে দেখবো, আমি প্রতিদিন নিয়ে যাবো কবিরাজের বাড়িতে, আমি ঝাড়ফুঁক করে আনবো, তুই চিন্তা করিস না, তুই চলে যা। তো এরকম করে আমার নানুমণি যখন আমার মাকে সাপোর্ট দিল যে ঠিক আছে তুই চলে যা, আমার আম্মা তখন চলে গেছে আমাকে রংপুরে রেখে। তা আমি তখন নানুর সঙ্গে থাকতাম, প্রতিদিন সকালবেলা নানু আমাকে কবিরাজের বাড়ি নিয়ে যেত, এবং কবিরাজ ঝাড়ফুঁক করতো, পানি পড়া দিত, এটা দিত ওইটা দিত, মানে প্রতিনিয়তই এই কবিরাজের ঝাড়ফুঁকে আমি তখন আস্তে আস্তে করে সুস্থ হচ্ছিলাম। আমি আমার নানু বাড়িতে প্রায় 6 বৎসরের মতো থাকি। এই 6 বৎসরে বেশ অনেকবার আমাকে ঢাকায় আনা হয়েছিল, কিন্তু ঢাকায় আনার পর আমার অবস্থা যেই সেই আবার সে মাথা ব্যথা। 6 বছর পর্যন্ত টানা নানুবাড়িতে থেকে ওই কবিরাজের মাধ্যমে চিকিৎসা নিয়ে আমি মোটামুটি কিছুটা ভালো হই, এবং ভালো হবার পরে তখন পার্মানেন্টলি মাথা ব্যথা হোক আর যাই হোক, আমি তখন প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি আর চিন্তা করছি যে আমি আর ঢাকা শহর ছেড়ে যাব না। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমার ছোটো বোনও বড় হয়ে গেছে, ছোটো ভাইও বড় হয়ে গেছে, তো আমি আর ঢাকা শহর ছেড়ে যাব না, মাথা ব্যথা হোক আর যাই হোক। তো এরকম মাথা ব্যথা হতো, এবং আমি ঢাকাতেই তখন পড়েছিলাম, এবং প্রচণ্ড রকমের বাজে স্বপ্ন দেখতাম ভাই। একটা রাতে ঘুমাইতে পারতাম না, এক রাতে মনে হতো যেন সাপ আমাকে দৌড়াইতেছে। বিশেষ করে সাপের উপক্রম ছিল সবচেয়ে বেশি, মানে সাপের তাড়া করতো, মানে সাপের কারণে রাতে ঘুমাইতে পারতাম না, এরকম স্বপ্নটা আমি সবচেয়ে বেশি দেখতাম। একটা পর্যায়ে মোটামুটি অনেকটাই বড় হয়ে যাওয়ার পর আমি তখন আব্বুর সঙ্গে সম্পূর্ণভাবে ফুচকা দোকান দেখাশোনা করতেছি। তো আমার আব্বা তখন করলো কি, আমি আর আব্বা একসঙ্গে মিলে দোকানটা চালাইতেছি, এবং এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বছরের কাছাকাছি হয়ে গেছে। সেই মুহূর্তে আসার পরে আব্বা তখন বলতেছে, তখন কিন্তু পরিবারের খরচ বেড়ে গেছে। ছোট ভাই তখন পড়াশোনা করে, ছোট বোনটাও পড়াশোনা করে, বড়াপুকে বিয়ে দিয়েছি, এবং বড়াপুর অবস্থাও যে খুব একটা ভালো তাও না, দুলাভাই কয়েকদিন পর পর টাকা খোঁজে, তো পরিবারের খরচ কিন্তু অনেক বাড়ছে আগের তুলনায়। আমার আব্বা তখন আমারে বললো, একটা কাজ কর সাজেদ, এই দোকানটা তো আমি একাই চালাইতে পারি, বাপ পুতে মিলে একসাথে দোকান চালানোর দরকার নাই, আমি তোরা আরেকটা দোকান করে দিই, তো ওই দোকানটা চালা, আর ফুচকার এই দোকানটা আব্বা চালাই। তখন কিন্তু আমি পুরোপুরিভাবে ফুচকা বানাইতে পারতাম, সম্পূর্ণভাবে বানাইতে পারতাম, এবং আমার হাতের ফুচকা খুবই স্বাদ ছিল, চটপটি ফুচকা, ঝালমুড়ি, মানে খুব ভালোভাবে বিক্রি করতে পারতাম। তো শেষমেশ আমার আব্বা বললো যে আমি তোর নতুন একটা দোকান করে দিই, তুই ওইটা চালা। তারপরে আব্বা আমার একটা নতুন দোকান দিয়ে দিল, মানে এখান থেকে অনেক দূরে একটা গার্লস স্কুল আছে, এবং গার্লস স্কুলের সামনে একটা বাজার আছে, বাজার সংলগ্ন ওই জায়গার মধ্যে আব্বা তখন আমাকে ফুচকা এবং চটপটি দোকানটা দিল। তো আমি সেখানে বেচা বিক্রি করতাম। তো ভাই, যদিও আমি একজন ফুচকা বিক্রেতা ছিলাম বা চটপটি বিক্রেতা ছিলাম, বাট আমার পোশাক আশাক, আমার কথাবার্তা, আমার চালচলন কোনোভাবেই আমাকে ফুচকা বিক্রেতার কেউ বলবে না। খুবই স্মার্টলি চলাফেরা করতাম, দামি পোশাক আশাক পরতাম, ভালো কাপড় চোপড় পরতাম। যেহেতু গার্লস স্কুল ছিল সামনে, গার্লস স্কুলের অনেক মেয়েরা আমার কাছে আসতো, আমার কাছ থেকে ফুচকা নিয়ে যাইতো, খাইতো, এবং তারা এরকম বক্স নিয়ে আসতো মাঝে মাঝে, রাতের বেলায় বাড়িতে নিয়ে সবাই মিলে খাবে, এরকম বক্সও আমার কাছ থেকে পুরাই নিত। শুধু যে গার্লস স্কুলের মেয়েরা তাও না, আশেপাশের অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আমার হাতের ফুচকা আর চটপটি খেতে আসতো, এবং আমার বানানো হাতের ফুচকা চটপটি খুবই স্বাদ হতো। এটা শুধু আমার ক্রেডিট নয়, এটা বিশেষ করে আমার মায়ের ক্রেডিট ছিল, কেননা আমার মায়ে সম্পূর্ণ মশলাগুলো ঠিকঠাক করে বাড়ি থেকে আমাদেরকে দিয়ে দিত। যাই হোক, এভাবেই তখন বেচা বিক্রি করতেছিলাম, মানুষ কিনতেছে, চলতেছে, ফিরতেছি, খাইতেছি।
এরকম করতে করতে আমার ফুচকা দোকানের একজন পার্মানেন্ট কাস্টমার হয়ে গেল মেঘলা নামের একটা মেয়ে, যে ওই গার্লস স্কুলেই পড়াশোনা করতো এবং এটা স্কুল অ্যান্ড কলেজ ছিল, মেয়েটা কলেজেই পড়তো সম্ভবত, সেই সময় আমি জানতাম না। এবং সে দেখতে শুনতে খুব একটা লম্বা ছিল না, খাটো ছিল এবং কিছুটা কালো টাইপের। অনেক বেশি যে সুন্দর ছিল তাও না, শ্যামবরণ ছিল। এবং উনি তখন হচ্ছে কি আমার দোকানে আসতো এবং দোকানে এসে আমার কাছ থেকে ফুচকা নিয়ে যাইতো, বাকিতে নগদে ফুচকা নিত। আমার সাথে তখন তার সম্পর্কটা বেশ ভালোই ছিল, কোনো খারাপ সম্পর্ক না, বেশ ভালো সম্পর্ক। আমার কাছ থেকে ফুচকা নিয়ে যাইতো, চটপটি নিয়ে যাইতো এবং খাইতো, মানে সবসময় আমার সঙ্গে কথাবার্তা বলতো। তো মেয়েটাকে দেখে যতটুকু বুঝলাম যে মেয়েটা সবসময় একটা মনমরা হয়ে থাকে। যখনই ধরেন আমার কাছ থেকে চটপটি ফুচকা খায় বা নিয়ে যায়, কেমন যেন একটু মুখ কালো করে থাকে। এবং সবসময় অন্য মেয়েরা আছে না যে খুব হাসি খুশি থাকে, খুব হইহুল্লার মধ্যে থাকে, কিন্তু এই মেয়েটা দেখতাম যে পুরোই আলাদা, খুব বেশি একটা হাসেও না এবং অলওয়েজে তার মনের ভিতর মনে হয় যেন বিশাল কষ্ট জমে আছে। তা আমি একদিন মেঘলার জিজ্ঞেস করলাম যে মেঘলা, কিছু মনে করো না, ছোটোবেলায় তোমার মাই তোমার নাম মেঘলা রাখলো, তার কারণ কি? যে সবসময় তোমার মনে মেঘ জমে থাকে এই জন্য? পরে আমার বলে, মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো মাকে জিজ্ঞেস করতাম যে আমার নামটা আসলেই কেন মেঘলা রাখছিল। তা আমি বললাম, দেখো কিছু মনে করো না, তুমি আমার দোকানের খুব ভালো একজন কাস্টমার এবং সবসময় তুমি আমার দোকান থেকে খাবার নিয়ে যাও বা খাও এবং অনেক টাকা বিল তুমি আমাকে মাসে মাসে দাও। এবং ও ফুচকা খুব পছন্দ করতো, মানে ফুচকা চটপটি ও প্রতিদিন আসতে 2-3 প্লেট করে খাইতো, মানে এটা খুব পছন্দের ছিল। তা আমি বললাম যে তুমি আমার খুব পার্মানেন্ট একটা কাস্টমার, তো কাস্টমার ছাড়াও আমার দোকানের তোমার সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, কিছু মনে করো না। ও আবার আমার অনেক প্রশংসা করতো যে ভাই আপনি দেখলে মনে হয় না যে আপনি ফুচকা দোকানদার। মানে আমি সবসময় বললাম না যে ভাই একেবারে দামি দামি পোশাক আশাক পরতাম, যদিও ফুচকা বিক্রি করতাম কিন্তু ইনকামটা বেশ ভালো ছিল। আমরা হয়তো অনেকেই রাস্তার পাশে যে ফুচকা বিক্রেতাদেরকে দেখি বা ঝালমুড়ি বিক্রেতাদেরকে দেখি, এদেরকে খুব নগণ্যভাবে দেখি, মানে ছোটোভাবে দেখি যে ফুচকা বিক্রি করে রাস্তার পাশে এবং টঙের দোকান দেয়, তাদেরকে ভালোভাবে দেখি না। কিন্তু আমি আজ আপনাকে একটা মানে বাস্তব সত্য কথা বলে আপনি বাস্তবতার সঙ্গে কথাটা মিলেই নেবেন যে রাজধানীতে যারা ফুচকা বিক্রি করে রাস্তার পাশে বা চটপটি বিক্রি করে বা হচ্ছে হালিম বিক্রি করে, এদের ম্যাক্সিমাম লোকদেরই বাড়ি আছে, ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, ম্যাক্সিমাম লোকরাই বাড়িওয়ালা। তো এটা হয়তো আপনার কাছে শুনতে খারাপ লাগে বা অনেকে এটাকে অন্যভাবে নেবে, কিন্তু বিশ্বাস করেন এটা আমি তার জ্বলন্ত প্রমাণ। কারণ আমি যখন ফুচকা বিক্রি করতাম এমন কোনো দিন ছিল না যে আমার 5,000-6,000 টাকা লাভ হইতো না, মানে বিক্রির পরও আমার কাছে 5-6 হাজার টাকা থাকতো। তাহলে যদি 5,000 টাকাই ধরে মাস শেষে প্রায় 1.5 লাখ টাকা। তো এইরকম করে আমার আব্বাও যখন 1.5 লাখ ইনকাম করতো তখন কিন্তু আমাদের অবস্থা রাতারাতি পুরো পরিবর্তন হয়ে যায়। আমরা ঢাকাতে একটু জায়গাও কিনি এবং সব কিছু কিন্তু আমাদের পাল্টে যায়। তো যাই হোক, এরপরে ও আমারে বলে যে আমার মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো মাকে জিজ্ঞেস করতাম যে কেন মা আমার নামটা মেঘলা রাখছিল। আমি তখন বললাম, কেন তোমার মা কি বেঁচে নাই? বলে না, আমার আম্মা তো বেঁচে নাই। তখন মনটা খুব খারাপ হয়ে গেলাম, কী হয়েছে তোমার আম্মার? বলে আমার ছোটোবেলায় ব্রেন টিউমারে মারা গেছে। আর আমার ব্রেন টিউমার হয় খুব ছোটোবেলায়, আমার আম্মা মারা যায়। তাই বললাম, তাহলে ছোটোবেলা থেকে এই পর্যন্ত তোমাকে কে বড় করছে, কার মাধ্যমে বড় হয়েছ? বলে ছোটোবেলা থেকে আমি যখন ব্রেন টিউমার হয় এরপরে আমার আব্বা আরেকটা বিয়ে করে আমার সৎমা আছে, আমার সৎমাই আমাকে দেখাশোনা করে বড় করে এই পর্যন্ত আনছে। তখন আমি বললাম যে তোমার সৎমার মানে তোমার কি সৎ ভাই বোন আছে? বলে হ্যাঁ, আমার একটা সৎ ভাই হয়েছিল আমার আম্মার বিয়ের প্রায় বহু বছর পরে, এবং আমার ওই সৎ ভাইটা মারা যায়, মানে জন্মগ্রহণ প্রায় 6 মাসের মাথাও মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়। তাই বললাম, তার মানে তোমার কোনো ভাই বোন নাই? বলে না, আমার কোনো ভাই বোন নাই, আমি আছি, আমার মা আছে, আমার সৎ মা আছে, আর হচ্ছে আমার বাবা, আমরা 3 জনে। তো আমি তখন তার প্রতি আমার কেমন যেন একটা ইন্টারেস্ট লাগলো আর কি, যে মেয়েটার এতটা সমস্যা, তার কথাবার্তাগুলো শুনে। তো আমি তার সঙ্গে কথাবার্তা বলতাম, এরকম মানে মোটামুটি প্রায় অনেকটাই ক্লোজ হয়ে যায়। তো এই ক্লোজ হতে তো একটা সময় জানতে পারি কি ভাই, তারা অনেক বড়লোক। মানে মেয়ের বাবার ফ্যাক্টরি আছে ঢাকাতে, নিজেদের ফ্যাক্টরি আছে এবং নিজেদের 6 তলা বাড়ি আছে, 6 তলা বিশিষ্ট একটা বাড়ি আছে। এবং এক কথায় বলতে গেলে ওরা কোটি 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 টাকার মালিক। তো আমি কিন্তু প্রথম দিকে জানতাম না যে সত্যি মেঘলারা এত বড়লোক বা মেঘলাদের এত টাকা পয়সা। যখন এই জিনিসগুলো জানতে পারলাম তখন ওর সঙ্গে কথা বলতে আমার ভয় লাগতো, যে বাপরে বাপ, এত বড়লোকের মেয়ে কি জানি কি একটা ঝামেলা করে বসে। এরকম কথাবার্তা বলতে 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 একটা পর্যায়ে ওর সঙ্গে মানে ওর প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু করে, এবং এইটাকে আপনি একটা অন্য রূপে ভালোবাসাও বলতে পারেন। তখন কেমন জানি তারা ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগতো না, যেখানেই যাইতাম যেদিকে যাইতাম মানে শুধু শুধু তারে মিস করতাম। তো এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন নিজেই তারে হচ্ছে প্রেমের প্রপোজাল দিলাম, আমার জীবনেই প্রথম। এবং আমি খুব ভয়ও পাইছিলাম যে এত বড় লোকের মেয়ে অ্যাকসেপ্ট করবে কি না। ও কিন্তু দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিল না। ও তো ওইটাই আমার আসলে কনফিডেন্স ছিল যে দেখতে শুনতে তো খুব একটা সুন্দর না,
হয়তো রাজি হতেও পারে। আর আমার আরেকটা বিশ্বাস ছিল কি যে ও আমার সঙ্গে যে কথা বলতো, কথাবার্তা কিন্তু একটা মানুষের অনেক কিছু বোঝা যায়। যখন আমার সঙ্গে কথা বলতো আমার ভিতর তখনই মনে হয়েছে যে ওকে প্রপোজাল দিলে হয়তো রাজি হয়ে যেতে পারে। আমি যেমনটা চিন্তা করছিলাম তেমনটাই হয়েছে, ও রাজি হয়ে গেছে। এবং রাজি হয়ে যাওয়ার পরে দুজনের মাঝে তখন ধুমায়া প্রেম চলতেছে। এবং এরকম করতে করতে একটা সময় ও তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ও তখন ভার্সিটিতে ভর্তি হবে, এখান থেকে চলে যাবে। তা আমারে বলতেছে যে সাজ্জাদ আমি তো এখানে থাকবো না, আমি ভার্সিটিতে ভর্তি হয়ে যাবো। ও তখন বলে যে ও ভার্সিটিতে পড়বে। আর এখানে আরও কিছু বিষয় আপনাকে জানিয়ে রাখি, ওর সাথে আমার প্রেমের সম্পর্কটা হওয়ার পরপরেই মানে কিছুদিনের মধ্যে আমরা মানে যেটা বলে যে শারীরিক সম্পর্কের মাঝে লিপ্ত হয়ে যাই। কারণ হচ্ছে মানে ওইটা ওর চাওয়া ছিল আর কি, যে ওদের বাসায় তো ম্যাক্সিমাম সময় হচ্ছে বাসা ফাঁকা থাকতো, ওর আব্বা বাইরে থাকতো। আর ওর সৎমায়ের একটা গুণ ছিল কি, উনি বাসা থেকে বেরোতো না, সবসময় রুমের মধ্যে থাকতো, আল্লাহ বিল্লাহ করতো, খুব ধর্মীয় একজন মহিলা ছিলেন। তো ও আমার মাঝে মাঝে ওদের বাসায় নিয়ে যেত, ওর ক্লাসমেট, ওর সঙ্গে পড়াশোনা করি এটা সেটা বলে বাসায় নিয়ে যেত, এবং ওর সঙ্গে আমার এই ধরনের সম্পর্কগুলো হতো। তো ওর মাকে কিন্তু আমি কোনোদিনও দেখিনি এই যে ওদের বাসায় এতদিন যাইতাম, ধরুন কাছের মেয়ে বা এটা সেটা বা ওদের বাসার ড্রাইভার এরা সেরা দেখতো। তো দেখলে ও সবার কাছেই বলতো যে এটা আমার ফ্রেন্ড, আমরা একসঙ্গে পড়াশোনা করি। ওর বাবা মা দুজনের কাউরেই কিন্তু আমি কখনোই দেখি নাই। তবে একদিন শুধু ওর মাকে একটু আমি দেখছিলাম, মেবি ওর মা আমাকে দেখে না, আমি দেখতে পাইছি। তো এইভাবেই তখন ধরেন দিন রাতগুলো কাটতে, তো তখন আমাকে বলতেছে আজ আমি তো এখান থেকে চলে যাব, আমি এখানে আর পড়াশোনা করবো না, আমি হচ্ছে মানে ভার্সিটিতে ভর্তি হবো অন্য কোথাও। তো আমি তখন বললাম যে ভার্সিটিতে চলে যাওয়া তাহলে আমার কি হবে। এবং ওই সময়টাতে আসার পর আমি মোটামুটি তার উপরে খুব দুর্বল হয়ে যাই, অনেক ইমোশনাল হয়ে বলি যে দেখো আমি তো তোমাকে পছন্দ করি বা আমাদের অনেক দিনের সম্পর্ক, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো ও তখন আমাকে বললো যে দেখো তুমি আমাকে বিয়ে করবে, এত কোনো সমস্যা নাই, এখন হচ্ছে আমার পরিবার রাজি হবে কিনা বা বিয়ের প্রপোজাল দিলে আমার আব্বা আম্মা রাজি হবে কিনা আমি আগে একটু বোঝার চেষ্টা করি, যদি আমার কাছে মনে হয় যে প্রেমের প্রস্তাব দিলে আমার বাবা মা রাজি হতে পারে তাহলে তুমি দিও। এই কথাটা বলার পর তখন তার সঙ্গে আমার মোবাইল ফোনেই কথা হতো। তো বারবার তারে ফোন দিতাম, কী ব্যাপার মেঘলা, কী হয়েছে, কী বললা। বেশ কিছুদিন পর আমার বলতেছে দেখো আমার আব্বা বেশ ভালো, মানে ও মানে অমায়িক একটা মানুষ। আমার আব্বাকে আমি কোনো কথা বললে আমার আব্বা আমার কোনো কথাই ফেলে না, আমার কথা আমার আব্বা মানে, কিন্তু এখানে আমার সৎমা বাধা হয়ে দাঁড়াইছে। আমি বললাম যেমন কিভাবে? বলে আমার সৎমা কোনোভাবেই চায় না যে তোমার সঙ্গে আমার বিয়ে হোক, আমার সৎমা চায় আমার সৎমায়ের কোনো এক দুঃসম্পর্কের মানে আত্মীয়র কাছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি বললাম কেন? বলে কেন তুমি জানো না, যেহেতু আমার আব্বার অনেক সয় সম্পত্তি, আমার কোনো ভাই বোন নাই, সব কিছুর মালিক আমি, তো সেই ক্ষেত্রে আমার সৎমা চাচ্ছে যে যদি আমাকে তার পরিচিত কারো কাছে বিয়ে দেওয়া যায় তাহলে আমার আব্বার সমস্ত সম্পত্তির মালিক সে হয়ে গেল। এই আর কি, এটা আমার সৎমার একটা ট্রিক্স। তো প্রথম দিকে কিন্তু ওর সৎমা নিয়ে কখনো খারাপ কথা বলতো না, ভালোই বলতো যে আমার সৎমা ভালো, এটা সেটা সবই বলতো। কিন্তু ওই মুহূর্তে আসার পরে ও অলওয়েজে ওর সৎমায়ের বদনাম করতো আমার কাছে, যে আমার সৎমা আমার ভালো চায় না, সবসময় আমার সাথে ঝগড়া করে, কারণ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, এবং আমার পছন্দ নিয়ে আমার পছন্দতে আমার সৎমায়ের খুব মানে আছে, আমি যেটা পছন্দ করি উনি সেটা পছন্দ করে না, আমি যেটা করতে বলি উনি সেটা করে না, মানে একরকম ও তখন ওর সৎমায়ের এগেনেস্টে চলে যায়। তো লাস্টে এসে বলতেছে আমার সৎমা তো রাজি হয় না, এখন আমি কি করব। পরে আমি বললাম যে কি করা যায়, তোমার সৎমা রাজি হয় না তাহলে আমি কি করতে পারবো। ও তখন আমাকে হঠাৎ করে বললো যে দেখো না, অনেকের কাছে তো অনেক তান্ত্রিক থাকে, কবিরাজ থাকে, কোনো তান্ত্রিক কবিরাজ দ্বারা কোনো কিছু করে আমার সৎমাকে রাজি করানো যায় কিনা। আমি বললাম যেখানে তোমার বাবা রাজি, যেখানে তোমার সৎমা বাধা দেওয়ার কি আছে। ও বলে হ্যাঁ বাবা রাজি, কিন্তু সৎমা তো রাজি হচ্ছে না, আর আমার আব্বা আমার সৎমায়ের কথা ছাড়া নিজের সিদ্ধান্তে কিছুই করবে না। আমি তখন তারে বললাম যে মেঘলা দেখো, এই মানে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এগুলো আসলে আমার পছন্দ না, আর এগুলোতে খুব বেশি কিছু হয় বলে আমি বিশ্বাস করি না। ও আমাকে বলতেছে না না হয়, আমার এক বান্ধবীর বাবা এরকম রাজি হচ্ছিল না, এবং আমার বান্ধবী তখন তার বাবাকে কালো জাদু করে, এবং কালো জাদু করার পরে তার বাবা পরে রাজি হয়ে যায়, রাজি হয়ে আমার বান্ধবীকে মানে আমার বান্ধবীর পছন্দের ছেলের কাছে বিয়ে দেয়। তখন আমারে বলতেছে যে তুমি যদি এটা করতে পারো তাহলে দেখা যায় যে আমাকে তুমি সহজে পেয়ে যাবা, আমিও তোমাকে সহজে পাবো, তুমি এই কাজটা করো। তো আমি তখন তো আসলে ওরকম হুজুর কবিরাজ কাউরেই চিনি না, তারপরও এখানে সেখানে মহিলাদেরকে জিজ্ঞাসা করে কোনো রকমে আমি তখন খুঁজে বের করতে শুরু করলাম। ও আমাকে যে অ্যাড্রেস দিল, যে ঠিকানা দিল, সেই ঠিকানা অনুযায়ী বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলি, এবং তারা বিভিন্ন কবিরাজের ঠিকানা দেয়, আমি যাই। তো এক এক ধরনের কবিরাজ এক একভাবে কথাবার্তা বলে, কেউ টাকার অ্যামাউন্ট নিয়ে কথা বললে, কেউ এইভাবে বলে ওভাবে বলে। তো এইভাবে প্রায় 5টা-7টার মতো কবিরাজ আমি দেখাই ওর কথা মতো আর কি। কবিরাজদের কাছে যায় ওর মাকে রাজি করানোর জন্য, এবং পানি পরা দেয়, তাবিজ পরা দেয়, এবং বলে যে বাসার ওখানে তাবিজ রাখতে বলবেন, এবং এইভাবে পানি খাইতে বলবেন, এইটা ওইটা, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো দেখা যায় যে এইগুলো বলার পরেও আমি শেষ পর্যন্ত কিছু করতে পারি না, মানে ওরে পাই না, মানে ওর মা তখন রাজি হয় না, টোটালি হয় না।
এবং আমার কাছে ওর মা ওকে বিয়ে দিবেই না, সোজা কথা। ওর ভাষ্য মতো একে, আমি তো আর ভিতরটা জানি না যে ওর মা কী আসলে। ও আমাকে যেটা বলে আমি সেটাই বিশ্বাস করি। এবং সবসময় যেহেতু ওর মা রাজি হয় না, আমি একটা সময় বললাম যে মেঘলা, যেহেতু তোমার আম্মু রাজি হয় না, আমরা তো চেষ্টা কম করলাম না এবং সর্বোচ্চ চেষ্টাটাই করছি, যেহেতু উনি রাজি হয় না, তাহলে আমার কাছে মনে হয় কি এটা নিয়ে আর কথাবার্তা না বাড়াই, একটা কাজ করো, এই চলো আমরা পালিয়েই বিয়ে করে ফেলি। আমি যদি পালিয়ে বিয়ে করে ফেলি তাহলে তো সব ক্লিয়ার হয়ে গেল, এরপরে তোমার আব্বা হয়তো একটা সময় মেনে নেবে। ও তখন আমাকে বলতেছে, তুমি কি পাগল হয়ে গেছো? আমার আব্বা কখনোই মানবে না। আমি বলছি, কেন তোমার আব্বা মানবে না কেন? ও আমারে বলতেছে, আরে বোকা, তুমি বুঝতেছো না কেন? আমি যদি কোনোভাবে এখন তোমার সঙ্গে বাসা থেকে পালিয়ে যাই, তাহলে আমার সৎমা আমার আব্বাকে উল্টাপাল্টা বুঝে আমাদের যত সম্পত্তি আছে সব আমার আব্বার কাছ থেকে আমার সৎমা লিখে নেবে। তুমি আমার সৎমাকে চেনো না, আমার সৎমা খুব খারাপ। এই জন্য আমি ভুলেও তোমার সঙ্গে পালিয়ে যেতে পারবো না। আর আমি পালিয়ে গেলে মনে করবা আমার এখানে আর কোনো কিছুই থাকবে না। আমার সৎমা তো চাচ্ছে যে এটাই, কোনোভাবে হয় আমি মরে যাই, না হয় আমি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যাই। এই জন্যই তো আমার সৎমা রাজি হয় না, আর আমার আব্বাকে আমার সৎমা রাজি করতে দিচ্ছে না। আমি তখন বললাম, তাহলে তুমি কি বলতে চাচ্ছ, যে আমরা তাহলে কি করব? ও আমাকে বলে, কি আর করবা, একটাই রাস্তা খোলা আছে, আরও কবিরাজ খোঁজো, আরও হুজুর খোঁজো, এবং দেখো কোনো না কোনো হুজুর বা কবিরাজের মাধ্যমে কিছু একটা করা যায় কিনা। এবার আমি হেঁটে হেঁটে ভাই হুজুর খোঁজা, কবিরাজ খোঁজা, আরও প্রায় অনেকগুলো মাস কেটে গেছে, না কিছুই করতে পারি না। এবং দিনে দিনে কেমন জানি মেঘলাও খুব পরিবর্তন হয়ে গেছে, মানে একটু একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন কিন্তু ওর প্রতি আমার এত ভালোবাসা যে আমার গোটা দুনিয়া একদিকে, ও একদিকে, আমি ওকে ছাড়া অন্য কোনো কিছুই বুঝি না। এবং কোনোদিন যদি ওকে হারাই ফেলি তাহলে মনে আমি মরে যাব, সাথে সাথে মরে যাব। তো এইরকম আমার অবস্থা হয়েছে। তখন ভাবতেছিলাম যে কি করা যায়, কিভাবে কি করা যায়, কিভাবে কি করতে পারি। এই করতে করতে একটা সময় হঠাৎ করে আমাকে একটা প্রস্তাব দিল। তখন কিন্তু আমার যে ফুচকার ব্যবসাটা, ওইটা কিন্তু বেশ ভালো চলতেছিল। আমি এমন কোনো মাস না যে 1 লাখ 1.5 লাখ টাকার মতো ইনকাম করি না। এর ভিতরেও হঠাৎ করে আমার একটা প্রস্তাব দিল কি, যে একটা কাজ করো, আমাদের বাসায় একটা কাজের লোক লাগবে। আমাদের বাসা আগে যে কাজের লোক ছিল সেও চলে গেছে, এবং আগে যে ড্রাইভার ছিল সেও চলে গেছে। তো একটা ড্রাইভার পাওয়া গেছে কোনো রকমে, এখন একটা কাজের লোক লাগবে, গার্ডেন দেখাশোনা করা, বাজার সাজার করা, এবং আমাদের মানে ফ্যামিলিতে আরও কাজ আছে ওগুলো করার জন্য। তো তুমি একটা কাজ করো, তুমি কাজের ছেলে হিসেবে আমাদের বাসায় ঢুকে যাও। তো এইটা বলার পর আমি তখন বললাম যে এইটা তুমি কি বলতেছো মেঘলা, আমি কাজের ছেলের রূপে তোমাদের বাসায় ঢুকবো মানে? ও আমারে বলতেছে, আরে বোকা, একটা কাজ করো, তুমি যদি কাজের ছেলে রূপে আমাদের বাসায় চলে আসো, কারণ আমার স্বপ্ন তো বাসার বাইরে যায় না, উনি সবসময় বাসার মধ্যেই থাকে। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমার সৎমাতে তো তুমি অনেক তাবিজ, তোমার অনেক কিছুই করলা, তুমি তো আমার সৎমাকে কিছু করতে পারলা না। এবং এই জন্য তুমি যদি কোনো রকম আমাদের বাসায় আসো, তুমি আর আমি মিলে যেভাবেই পারি আমার সৎমাকে আমরা বাসা থেকে বের করে দিব। আর তুমি যদি আমাদের বাসায় থাকো, কাজের লোক হলে কী হয়েছে, তুমি তো চাইলে আমার সঙ্গে ঘুমাইতে পারবা, থাকতে পারবা, এবং আমাদের বাসায় আর তোমাকে চুরি করে আসতে হবে না। আমি তখন বললাম, দেখো মেঘলা, আমার কাছে অনেক ভয় লাগতেছে যে আমি কাজের ছেলে হিসেবে ঢুকবো, এরপরে কি হবে। ও আমাকে বলে, তোমাকে ঢুকতে বলছি, তুমি ঢুকো, পরে আমি তোমাকে বলবো। ওই ব্যবসা তো তখন আমি আর ছাড়তে পারি না। আমি তখন কি করবো, আমার আব্বাকে বললো, তো আমার আব্বা আমাকে আস্থা রাখবে না, আব্বা তো এগুলো তো কোনোভাবেই রাজি হবে না। শেষ পর্যন্ত আমার পরিচিত এক বন্ধুকে আমি তখন আমার এই ফুচকা দোকানে বসাইলাম, যে তুই আমার দোকানটা দেখাশোনা করবি, তোর আমি মাস শেষে একটা বেতন দিব, এবং দোকানটা তুই চালাবি। এই বলে একটা বন্ধুরা আমি ফুচকা দোকানটা দিয়া সম্পূর্ণ কাজের ছেলের রূপে, কাজের ছেলের বেশভূষ নিয়া, কাজের ছেলের পোশাকে আমি তখন মেঘলাদের পরিবারে ঢুকলাম। যদিও মেঘলার অনেক বড় ছিল, খুবই টাকা পয়সার মালিক ছিল, এবং ওদের পরিবারে আসার পরে তাই আমি তখন থাকতেছি, ভালোভাবে থাকতেছি। মেঘলা মানে আমি ওদের বাসায় যে আপনার গাড়ি আছে, গাড়ি ধুইতেছি, গার্ডেন পরিষ্কার করতেছি, বাজার সাজার লাগতেছে, এগুলো করতেছি। এবং এই করতে করতে একটা সময় মেঘলা আমাকে বলে, একটা কাজ করো, যে কোনোভাবেই দেখো, চেষ্টা করে আমার মায়ের মনটা জয় করা যায় কিনা, আমার মায়ের সঙ্গে কোনোভাবে একটা ভালো সম্পর্ক তৈরি করা যায় কিনা, আমার মাকে কোনোভাবে পটানো যায় কিনা। যদি আমার মাকে তুমি পটাইতে পারো, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো আমার মাকে পটানো যায় কিনা। আমি তখন বললাম যে মেঘলা, তুমি কি বলো, তোমার মা তো এমনি আমাকে তোমার কাছে মানে তোমার মা রাজি হয় না, তোমার রিলেশনের কথা আছে জেনে, আর এখন তো আমি তোমাদের বাসার কাজের ছেলে, এখন কি তোমার মা তোমাকে কোনো কাজের ছেলের কাছে বিয়ে দিবে? ও তখন আমাকে বলতেছে, আরে বোকা, আমি সেটা বলি নাই, আমি বলতেছি যে কোনোভাবে আমার মার সঙ্গে তুমি কাজের ছেলে হিসাবে একটা ভালো সম্পর্ক তৈরি করে তোলো, এবং পরের প্ল্যানিংটা আমি তোমাকে পরে বলে দিব। দেখেন, মেঘলার প্ল্যানিং এমন ছিল যে কিনা মীর জাফরের প্ল্যানিংকেও হার মানাবে, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। আমি তো প্রথম দিকেও যেভাবে বলতেছে এভাবেই কাজ করতেছি, এবং আমার একটাই বিশ্বাস যে ওই আমাকে তুড়ি পার করে দিবে, মানে ওর উপরে আমি সম্পূর্ণভাবে 100% ডিপেন্ড ছিলাম।
এবং একটা পর্যায়ে তখন আমাকে বলতেছে যে একটা কাজ করো, এখন তুমি যে করে পাও আমার সৎমার সঙ্গে সম্পর্ক তৈরি করো। তো ওর সৎমা কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না, কি করে না করে এইসব তারা আমি জানতাম না। মেঘলা আমাকে সব কিছু বলে দিত যে তুমি এখন এটা করবা, এখন ওইটা করবা, এটা করবা, ওইটা করবা। ও যেমনি বলে দিত আমি তেমনি তেমনি কাজ করতাম। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং একটা পর্যায়ে দেখা গেলো যে ওর সৎমা মোটামুটি কিছুটা আমার উপরে উইক হয়ে গেছে। মানে আমি কিন্তু বুঝতাম, ওকে আমাকে বলে দিত যে দেখো সাজেদ, এখন এটা করো, এখন ওইটা করো, তুমি এদিকে যাও, তুমি ওইদিকে যাও। আমি ওর প্ল্যানিং অনুযায়ী যখন কাজ করতাম, ওর সৎমা তখন অনেকটা আমার উপরে উইক হয়ে গেছে। মানে আমার উপর অনেকটাই উইক, দুর্বল। আমি এটা করি ওইটা করি, এরকম করতে করতে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেও আমি কিন্তু তাবিজ তোমার চালায় যাচ্ছি, বন্ধ কিন্তু করি নাই। হুজুরদের কাছ থেকে পানি পরা আনা এবং ওর মায়ের শরীরে তাবিজ স্পর্শ করানো, বাসার মধ্যে বেডরুমের মধ্যে তাবিজ রাখা থেকে শুরু করে যত ধরনের কুফুরির কাজ আছে আমি সমস্ত কাজগুলো কন্টিনিউয়াসলি করতেছিলাম। কিন্তু কোনোভাবে আমি আসলে মেঘলার মাকে পটাইতে পারতেছিলাম না। আমি পটাইতে পারতেছিলাম না বলতে ওই আমার দিকে খুব বেশি একটা আনতে পারতেছিলাম না, মোটামুটি চলে আসছে। এমন করে ধরেন আপনার দিন আর রাতগুলো কাটতেছে, কাটতে কাটতে আরও প্রায় এখানে 6 মাসের মতো কেটে যায়। এর ভিতরে দেখা গেলো যে মেঘলার মা মোটামুটি অনেকটাই আমার উপরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ইতিমধ্যে একদিন হলো কি, হঠাৎ করে মেঘলারে আমার আম্মা, আসলে এটা মিথ্যা কথা না, আমার নানুর শরীর খারাপ হয়েছে, আমার নানুর শরীরটা অনেক খারাপ। তা আমার নানু তখন করে কি, আমার জন্য একটা মেয়ে ঠিক করে, রংপুরের ওইদিকে একটা মেয়ে ঠিক করে এবং আমার মাকে তখন বলে যে আমি ওই মেয়েটাকে সাজেদকে বিয়ে করাবো। এবং সেম কথাটাই আমি তখন মেঘলারে বলি যে মেঘলা, আমার আম্মা রংপুরে আমার জন্য একটা মেয়ে ঠিক করছে, এখন বলতেছে যে ওই মেয়েটা আমাকে বিয়ে করাবে। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না, আজকে এতগুলো মাস তোমাদের বাসায় পড়ে আছি। আর আরেকটা কথা কি ভাই, আমি যে ফুচকা দোকানটা আমার বন্ধুকে দিয়ে আসছো, কিন্তু দোকানটা ফুটেই দিছে। আমার বহু বৎসরের কষ্টের সাধনার দোকান আস্তে আস্তে করে, এবং ও কিন্তু ওই দোকানটা সম্পূর্ণভাবে আপনার মানে ডাউন করে দিয়েছে। আমার দোকানটা আমি বিক্রি করে ফেলছি, আরেকজন এই মুহূর্তে দোকানটা চালাইতেছে। তো পরে আমি ওরে বললাম যে ও তখন আমারে বলতেছে কি, হঠাৎ করে ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমারে বলতেছে তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা প্ল্যানিং দিচ্ছি, তুমি এই প্ল্যানিং অনুসারে কাজ করো, তাহলে আমার সৎমাকে আরও কঠিনভাবে তুমি ধোলাই করতে পারবা এবং সম্পূর্ণ রাস্তা তখন ক্লিয়ার হয়ে যাবে। বাট একটা কথা এখানে বলে রেখে ভাই, ওর সৎমা এতটাই ভালো ছিল যে বাসায় কোনো ফল আসলে আমার জন্য ফল পাঠাইতেন এবং নিজেদের পরিবারের জন্য পোশাক আশাক কিনলে আমার জন্য কিনতেন। এবং এক কথায় বলতে গেলে ওনার বাসায় একটা ছেলেকে উনি যেভাবে পালন করবে, ওনার নিজের পেটের ছেলে, ঠিক পেটের ছেলের মতোই আমাকে আদর করতেন, যত্ন করতেন এবং আমার ছোটোখাটো সমস্ত চাওয়াগুলো উনি পূরণ করতেন। তো একটা পর্যায়ে এসে তখন ও আমাকে বলতেছে যে একটা কাজ করো, এই তাহলে তুমি হয়তো একটা প্ল্যানিং, তো এই প্ল্যানিং অনুসারে কাজ করো। যে ঠিক আছে, কী প্ল্যান? আমাকে বলে যে তুমি আমার মায়েরে বলবা আমার একটা বান্ধবীর বাসা আছে আশুলিয়ার ওইদিকে, বলবা আমার ওই বান্ধবীর সঙ্গে তোমার প্রেম আছে, আমার ওই বান্ধবীর সঙ্গে তোমার প্রেম আছে, তো তোমার পরিবার তো রাজি না, বা মেয়েরা যেহেতু বড়লোক, এবং তুমি আমার মাকে বলবো আমার মা কিন্তু এই বিষয়গুলো আমাকে যদিও হেল্প না করে বা আমারটাতে রাজি হয় নাই, কিন্তু মা এই প্রেম ভালোবাসাগুলোতে প্রাধান্য দেয়। হয়তো আমারটায় মা রাজি হয় নাই, কেন রাজি হয় নাই সেটা তো আর জানি না, তা আমার মা এই প্রেম ভালোবাসার উপর অনেকটা উইক, অনেকটা দুর্বল। তুমি যদি মাকে বলো যে আন্টি আমি একটা মেয়ে ঠিক করছি, মেয়েটা আমাকে খুব পছন্দ করে, আমি তারা পছন্দ করি, একদিন আপনি আমার সঙ্গে চলেন, মেয়ের পরিবারে যাব, মেয়ের মার সঙ্গে কথা বলবো এবং এটা তুমি আমার মাকে বলবা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এইটা বলার পরে এর কিছুক্ষণ পরে, মানে এই প্ল্যানিংটা আমাকে দেওয়ার একটু পরেই বলতেছে একটা কাজ করো, ওই প্ল্যানিংটা বাদ দাও, তুমি আমার মাকে রংপুরে নিয়ে যাও। আমি বললাম আরে না, তোমার আম্মা কি রংপুরে যাবে নাকি? বলে না না, রংপুরে যাবে। মানে ওই নিজেই বলতেছে যে রংপুরে যাবে। আমি বললাম যে রংপুরে গেলে কি বলবো? বলে একটা কথাই বলবা যে আমি একটা মেয়ে দেখছিলাম এবং এখন ওই মেয়েটা হচ্ছে আমি বিয়ে করব, এখন মেয়ের পরিবার রাজি হচ্ছে না, বা আপনি একটু চলেন, আপনার যেহেতু অনেক বড় লোক, আপনি একটু বুঝিয়ে বলবেন যে আমি আপনার ছেলে বা আপনার চাস্তো ছেলে, এটা সেটা আমাকে একটু বুঝিয়ে বলবেন এবং বললে যাতে মেয়েটা আমার কাছে বিয়ে দেয়, আমার আম্মাকে একটু সুপারিশ করার জন্য নিয়ে যাবার, কি বুঝছো? আমি বললাম যে জি আচ্ছা ঠিক আছে, আমি এটা করবো। ও যেমনি শিখে দিল এমনি। ও মা প্রথমে বললো আশুলিয়ারটা, এরপরেও চেঞ্জ হয়ে গেল ঢাকাটা, এরপরেও বলতেছে হঠাৎ করে যে আমার একটা বান্ধবীর বাসা আছে কুমিল্লাতে, তুমি কুমিল্লার কথা বলো। মানে ওর প্ল্যানিংগুলো কিন্তু খুব, মানে এক একবার এক এক ধরনের প্ল্যানিং আমাকে শিখিয়ে দিতেছে। তো এই প্ল্যানিংগুলোর মাঝে আসলে কী আছে আমি সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু বুঝতাম না। ও যেভাবে শিখিয়ে দিত আমিও শেখানো পথ দিয়ে হাঁটতাম, ও যেভাবে বলতাম এইভাবে কাজ করতাম। দেন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি কী বলতে চাচ্ছ? ও বলে কুমিল্লাতে আমার একটা ফ্রেন্ডের মানে বান্ধবীর বাসা আছে, আমি বান্ধবীর সঙ্গে কথাবার্তা বলবো, তুমি সেই বান্ধবীর বাসা আমার মাকে নিয়ে যাবা এবং নিয়ে গিয়ে বলবা যে বান্ধবীর মেয়ের সঙ্গে তোমার একটা ভালো সম্পর্ক, অথবা আমার বান্ধবীকে রেস্টুরেন্টে আনবা, আম্মুর সঙ্গে দেখা করবা, কথা বলবা এবং আম্মু তখন সাপোর্ট দিবে যে ঠিক আছে ছেলে তো আমাদের বাসায় থাকে, আমার নিজের ছেলের মতো, এটা সেটা বলবে, মেয়েটাকে বলবা বিয়ে করার জন্য
এবং এরপর যখন তোমরা কুমিল্লা থেকে আসবা সে আমাকে একটা হোটেলের ঠিকানা দেয় যে এই হোটেলে তুমি গাড়িটা ঢুকাইবা, ঢুকাই বলবা যে গাড়ি তো স্টার্ট হচ্ছে না, গাড়িতে স্টার্ট হচ্ছে না, গাড়িতে প্রবলেম আছে, রেস্টার্ট হচ্ছে না, এইটা বলে ওই হোটেলে আমার আম্মাকে বলবো একটু রেস্ট করার জন্য। আর তুমি যদি একবার ওই হোটেলে আমার আম্মুকে পাঠাইতে পারো, বাকি কাজ আমি করবো আর তোমার কিছু করা লাগবে না। আমি তখন বললাম, মেঘলা তুমি কি করতে চাচ্ছ আমাকে একটু ক্লিয়ার করে বলো। ও বলে, আমি তোমাকে যেটা বলছি সেটাই, আমার আম্মুকে নিয়ে সকালবেলা ভোরে রওনা দিবা, ওই হোটেলে মানে তুমি ডিরেক্টলি ওই বাসায় যাবা, অথবা একটা রেস্টুরেন্টে আমার বান্ধবী তার মাকে নিয়ে আসবে, আর তুমি আমার বান্ধবীর মা, আমার বান্ধবী এবং তুমি আর আমার মা তোমরা সবাই মিলে কথাবার্তা বলে মাকে নিয়ে রওনা দিবা, ওই হোটেলে খাওয়ার কথা বলে গাড়ি নষ্ট হয়ে গেছে বলে আম্মাকে রুমে পাঠিয়ে দিবা, বাকি ব্যবস্থা আমি করবো, তুমি শুধু বলবা যে আম্মু রুমে চলে গেছে এবং এরপরেটা আমি করবো। যে আচ্ছা ঠিক আছে ফাইন। এই কথা বলার পরেই আমাকে যেমনি বললো এমনি প্রথমে আমি কি করছি, আপনার কুমিল্লাতে আসছি, আসার পরে কুমিল্লার একটা ভালো রেস্টুরেন্ট হোটেল নূরজাহান, এই নূরজাহান রেস্টুরেন্টের চাইনিজে তখন আমি গেছি। যাওয়ার পরে চাইনিজ মলে বসছি, বসে ওই মেয়ের ফোন দিলাম, মেয়ে এবং তার মা আসছে। আমি কিন্তু এদেরকে প্রথম দেখছি, ওই মেয়ের কিন্তু আমি চিনিও না, এবং মেয়ে এসে আমার সঙ্গে এমন করে কথা বলতেছে যেন মেয়ের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং বহু বৎসরের প্রেম। এসে আমারে বলতেছে যে তুমি ভালো আছো, আমার আম্মু তুমি আন্টিকে নিয়ে আসছো? আমি বললাম হ্যাঁ আসছে। পরে ওর মা কিন্তু বোরকা গায়ে দিয়ে গেছে। এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু ওর মারে অনেক কষ্ট নিয়ে গেছি, ওর মা কিন্তু রাজি হচ্ছিল না, যে ও মা যেতে চায় না এটা সেটা। পরে আমি বলছি আপনি চলেন, আঙ্কেলকে বলার দরকার নাই, আঙ্কেলকে বললে তো আঙ্কেল হয়তো নাও দিতে পারে, আপনি চলেন, মানে বুঝাইয়া শোনাইয়া। এবং ওনার যে মেয়ে আছে মেঘলা সহ বুঝাইছে আম্মা যাও না, ও যেহেতু বলতেছে যে ওর সঙ্গে যাওয়ার জন্য, ওর যদি একটু উপকার হয় তাহলে যাও, তুমি গিয়ে কথাবার্তা বলো, ছেলে হিসাবে ভালো এবং মেয়ের পরিবারকে বোঝানোর চেষ্টা করো। তো ওর মেঘলা কিন্তু প্রথমে বলছে যে আম্মু তুমি গেলে আমিও যাবো, কিন্তু লাস্ট পর্যায়ে মেঘলা হঠাৎ করে বললো আচ্ছা আমার ভার্সিটিতে একটু কাজ পড়ে গেছে, আমি তো যেতে যাচ্ছিলাম কিন্তু আমি এখন যেতে পারবো না। এটা বলে মেঘলা তখন আর যায় না, আমি ওর মাকে নিয়ে ডিরেক্টলি রেস্টুরেন্টে আসি, আমরা খাওয়া দাওয়া করি, বিকেল প্রায় 2:30টার দিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তখন আবার কুমিল্লার পথে রওনা দিই। হাইওয়ে রোডের যে হোটেলের কথা বলে ওই হোটেলে আমি তখন গাড়ি পার্ক করি। ওর মা বলতেছে খাবে না, আমি তখন বললাম যে আমার খারাপ লাগতেছে, আমি একটু চা খাই, আমি গাড়ি চালাইতে পারতেছি না, প্রয়োজন আপনি গাড়িতে বসেন। তা এই কথা বলে আমি তখন হোটেলে ঢুকলাম, ঢুকে চা খাওয়ার নাম করে আমি তখন মেঘলারে কল দিলাম যে মেঘলা তোমার আম্মা তো গাড়িতে বসে আছে এবং আমি তো চা খাওয়ার জন্য হোটেলে আসছি। ও বলে আরে বোকা, তুমি এরপরে গিয়ে বলবা গাড়ি স্টার্ট হয় না এবং গাড়ির লোক আসবে, তুমি আমার রুমে পাঠিয়ে দিবা, আগে তুমি ওখানে একজন লোক আছে মানে দুলাল নামের, ওই দুলালের সঙ্গে কথাবার্তা বলে তুমি রুম ম্যানেজ করো। তা আমি যদি বললাম দুলাল ভাই বলার পর উনি আমার বলে যে আপনার নাম কি সাজেদ? আমি বললাম যে জি। বলো আপনি কি ম্যাডামের ড্রাইভার, মেঘলা ম্যাডামের ড্রাইভার? আমি বললাম যে জি। পরে বলে ঠিক আছে আপনি আপনার ম্যাডামকে নিয়ে আসেন, রুমে এখানে আসলে আমি রুমে নিয়ে যাবো। আমি তখন গাড়িতে আসছি, আইসা ওর মায়েরে বললাম, ওর মায়ের নাম ছিল হচ্ছে রুকসানা। আমি যে রুকসানা ম্যাডাম, এই এখন তো হচ্ছে কি আমার গাড়িটা হঠাৎ স্টার্ট নিচ্ছে না, আমি তো ট্রাই করতেছি স্টার্টের জন্যই, তো স্টার্ট হচ্ছে না, এবং আমি হচ্ছে ফোন দিয়েছিলাম আপনার মিস্ত্রিদেরকে, মিস্ত্রি আসবে গাড়ি দেখবে, তো ঘন্টা 2 মতো সময় লাগবে, আপনি একটা কাজ করেন এখানে রুম আছে, আমার পরিচিত রুম আছে, আপনি ওখানে একটু রেস্ট করেন। উনি বলে যে না আমি গাড়ির মধ্যেই ভালো আছি, আমি তো বাসা থেকে খুব বেশি একটা বের হই না, তুমি জানো আমি গাড়ির মধ্যে কমফোর্ট, এখানেই ঠিক আছে, তুমি মিস্ত্রি ফোন দাও এবং মেকানিককে ফোন দিয়ে তুমি এটা ঠিক করো, আমি গাড়ির মধ্যেই বসে আছি। আমি তখন বললাম যে না এটা আপনি কি বলেন, আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন, এটা তো আসলে ভালো দেখায় না, এটা তো বেশ খারাপ, আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন না, তা হতে পারে না, একটা কাজ করেন আপনি চলেন, আমি আপনাকে এখানে বসাই, আপনি একটু রেস্ট করেন এবং এর মাঝে মানে মেকার এসে গাড়িটা ঠিক করবে। তো উনি রাজি হয় না, তারপর অনেক বলে কয়ে আমি তখন রাজি করে গাড়ি থেকে বের করছি। উনি একেবারে বোরকা পরে আছে, আপনার চোখের মধ্যে মানে একদম সম্পূর্ণ বোরকা পরা। এর ভিতরে আমি তখন ওই হোটেলে নিয়ে গেছি এবং হোটেলে যাওয়ার পরে রুম দিল দোতলায়, ওই রুমে আমি তখন বললাম যে ম্যাডাম আপনি রুমে একটু বসেন, আমি গাড়িটা ঠিক করতেছি। এই কথা বলে তখন এই রুমে গাড়িটা ওইখানে দিয়ে আমি তখন আসছি। আসার পরে মেঘলারে ফোন দিলাম যে মেঘলা তোমার আম্মাকে রুমে দিয়ে আসছে। ও বলে গাড়িটা টান দিয়ে এখান থেকে চলে আসো। আমি বললাম কীভাবে চলে আসবো? ও বলে প্রথমে ফোনটা বন্ধ করে দিবে, এখনই ফোনটা বন্ধ করে তুমি ডিরেক্টলি হচ্ছে ঢাকার পথে চলে আসবা, আর কোনো কথা নেই, ডিরেক্টলি বাসায় আসো, আমি বাসায় আছি। তো ওর প্ল্যানিং কি, ওর মানে পরিকল্পনায় কি আমি তো আর তা জানি না, ওর মতে ওর কথা মতে আমি তখন করলাম কি গাড়ির মানে আমার ফোনটা অফ করে দিলাম, অফ করে দিয়ে হোটেল থেকে বেরিয়ে গাড়িটা টান দিয়ে চলে আসছে এবং গাড়ি টানতে আসতেছি ভাবতেছি কী হইতেছে না হইতেছে তা বুঝতেছি না। এবং সেই জায়গা থেকে আমি তখন মানে রুমে চলে আসি, বাসায় আসার পর দেখলাম যে মেঘলা খুব টেনশানে আছে। আমি তখন বললাম যে কী হয়েছে, তুমি এত টেনশানে কেন? ও বলে কিছুই না, তুমি একটা কাজ করবা, আমার আব্বা যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি আমার মাকে কোথাও নিয়ে গেছো কিনা, তুমি ডিরেক্টলি বলবা যে না আমি আপনার ওয়াইফকে কোথাও নিয়ে যাই না। আমি বললাম মানি? বলে হ্যাঁ এটাই বলবা, আর তুমি বলবা যে তুমি আম্মুরে কোথাও নিয়ে যাও না এবং তুমি এই সম্বন্ধে কিছু জানো না। আমি বললাম কী হয়েছে তোমার আম্মুর, তুমি আমাকে শেষ পর্যন্ত তো বলবা। ও বলে আমার আম্মুকে ডিবি পুলিশে নিয়ে গেছে।
আমি বললাম তোমার আম্মুকে ডিবি পুলিশে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে? বলে এটা তুমি বুঝবা না, এবার আম্মুকে আমি এই বাসা থেকে বের করেই ছাড়বো। আমি তখন বললাম মানি মেঘলা তুমি এগুলো কী বলতেছো? ও বলে দেখো আমি যদি আম্মুকে বাসা থেকে বের করে দিতে পারি, আমার আব্বু যদি আমার আম্মুকে ছেড়ে দেয়, তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলতে পারবা, আমাদের রাস্তা পুরোপুরিভাবে ক্লিয়ার। এখন আমার ভালোবাসার পথের একমাত্র বাধা হচ্ছে আমার মা, আর আমার ওই সৎমা যদি না থাকে তাহলে আমি সহজে তোমাকে পেয়ে যাব। আমি বললাম যে ঠিক আছে, যদি তুমি যদি বলো যে এটা করবা তাহলে তো আসলে আমার আর কিছু করার নাই, ওকে ফাইন ঠিক আছে। এই কথা বলি তখন আমি রাজি হয়ে গেলাম, ওর কথা মতো রাজি হয়ে গেলাম। তো রাজি হয়ে আমার তখন সন্ধ্যার সময় আমার বস আমাকে ডাকছিল, আপনার বাবা, মেঘলার বাবা ডেকে আমারে বলতেছে, ওর বাবার সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা খুব বেশি একটা ভালো না। ওনার নিজের গাড়ি উনি নিজেই চালা, আমাকে কোথাও নেয় না, এবং মাঝে মাঝে বাসে আসলে আমার সঙ্গে হাই হ্যালো কেমন আছো অতটুকুই কথা বলে। কিন্তু আমি মূলত ড্রাইভিং করে ওনার ওয়াইফ রোকসানা ম্যাডামের আর ওনার মেয়ে মেঘলা ম্যাডামের, আমি দুজনেই ড্রাইভ করি এবং দুজনের সাথে আমার সম্পর্ক। তখন কিন্তু আরেকটা বিষয়, আমি কিন্তু ড্রাইভার হয়ে যাই, কাজের ছেলেই ছিলাম এবং এরপর থেকে আমি ড্রাইভার হয়ে যাই, ড্রাইভ করি, এটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এবার দেখা গেলো যে ড্রাইভার কাজের ছেলে দুটি আমি ছিলাম। এবং এরই মাঝে তখন দেখা গেল কি যে স্যার আমাকে ডাকে, ঠিক আমাকে বলে যে সাজেদ তোমার কি তোমার ম্যাডামের সঙ্গে ওই দিন এরপর তো ম্যাডাম আমার বাসায় আসে নাই, পরে বলে ম্যাডামের সঙ্গে কোথাও গিয়েছিলা বা কিছু আছে? আমি যে না স্যার আমি তো ম্যাডামের সঙ্গে কোথাও যাই নাই, আমার তো ওই দিন শরীর ভালো ছিল না, শুধু মেঘলা ম্যাডামকে নিয়ে একটু বেরোইছিলাম, এরপরে আমি বাসায় চলে আসছি। পরে আমারে বলে যে আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, ওকে ফাইন ঠিক আছে, অতটুকু। উনি আমাকে জাস্ট এটা জিজ্ঞেস করে, আমি মেঘলা যেভাবে শিখিয়ে দিই ওভাবে বলি, তারপর সব কিছু ঠিক হয়ে যায়। এরপরে হইল কি জানেন, এবার আমি যতটুকু আস্তে আস্তে করে খবর পাইতেছি, মূলত মেঘলা করলো কি, ওর মায়ের ওই হোটেলে পাঠাই দিয়া ও নিজেই আগে সব কিছু প্ল্যানিং করে রাখছে, পুলিশের লোকও পাঠাইছে এবং সেই পুলিশের লোকে ওর সৎ মায়েরে ধরছে, ধরে ওর বাপেরে ফোন দিছে, ওর বাপে তারপরে ওনাকে ওই থানায় নিয়ে গেছে, সেইখান থেকে ওই খারাপ কাজ করছে, এক ধরনের কথা ওর মায়ের মুখে একটা কলঙ্ক মেখে দিয়ে ওর বাবাকে দিয়েও তখন ওর মাকে তালাক দিয়ে দেয়, সোজা কথা। এবং এই বুড়ো বয়সে ওর মাকে ওর বাবা তখন তালাক দিয়ে দেয়, কারণ ওর ডিরেক্টলি বলছে যে এই মা আমাদের পরিবারে থাকতে পারে না, যে কিনা হোটেলে খারাপ কাজ করতে চলে গেছে। ওর মা কিন্তু বেশ যে বুড়ো ছিল তাও না, মোটামুটি দেখতে অনেকটা ইয়াংয়ে ছিল, তা বলে খারাপ কাজ করার জন্য হোটেলে চলে গেছে, এই মহিলার সঙ্গে তো আমি কখনো মা হিসাবে সংসার করবো না বা আমি থাকবো না। তো ওর বাবা তখন ওর মান সম্মানের কথা চিন্তা করে ওর মাকে তখন ছেড়ে দেয়। আমি তখন মেঘলাদের বাসায় পার্মানেন্টলি হয়ে গেলাম যে ঠিক আছে, এবার তো মেঘলা আমাকে বিয়ে করবে, আমি তো এটার উপর ডিপেন্ড করে পড়ে আছি। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে। আমি বললাম কী হবে মেঘলা, তোমার আব্বাকে বলো না কেন, এখন তো তোমার সৎমার এই বাসায় নাই, তোমার সৎমা তো চলে গেছে, বাসা তখন পুরে ফাঁকা, এবং আবার কোত্থেকে কোন ঝামেলা চলে আসে তা তো বলা যায় না, তুমি তোমার আব্বাকে বলে ফেলো আমাদের বিয়ের বিষয়ে। ও তখন বলতেছে আরে এতটা অধৈর্য হওয়ার কী আছে, আমি আব্বুকে বলবো, তুমি একটু একটু ঠান্ডা হও, একটু কোল্ড হও, আমাকে এগুলো বলে। তাই আমি বললাম যে মেঘলা ঠান্ডা হওয়ার কী আছে, কোল্ড হওয়ার কী আছে, তুমি তোমার আব্বাকে বলে দাও যে তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও, দ্যাটস ইট, আমি তোমাকে বিয়ে করব। ও তখন আমাকে বলতেছে যে দেখো আমি বলবো, তুমি এতটা পাগলামি করো না, এতটা টেনশনে পড়ো না, আমি বলবো। এরকম করে করে দিন আর রাতগুলো কাটতেছে, ও কিন্তু আর বলতেছে না, তো বলতেছে না। আমি তো আবার ওর অবজার্ভ করি যে ও কী করে না করে, কোথায় যায় না যায়, যেহেতু ওরা আমি ভার্সিটিতে নামাই দিয়ে আসি, আমার সঙ্গে আবার মার্কেটে যায়, শপিং করে, চলাফেরা সব আমার সঙ্গে আছে। ওই মুহূর্তটাতে আসার পর দেখলাম কি ও 24 ঘন্টা ফোন কানে দিয়ে থাকে, ফোনে জানি কার সঙ্গে কথা বলে। তখন আমি যদি জিজ্ঞেস করি যে মেঘলা তুমি কার সঙ্গে কথা বলতেছো, কে তোমাকে ফোন দিয়েছে, তুমি কার সঙ্গে কথা বলতেছো, ও আমাকে এগুলোর কোনো সৎ উত্তর দেয় না, আমাকে বলে না। আমি যদি জিজ্ঞেস করি যে আমাকে একটু বলো না কার সঙ্গে কথা বলতেছো, কী কথা বলতেছো, আমাকেও কোনো কিছু বলতে চায় না, কিছুই বলে না, জাস্ট আমাকে স্কিপ করে যাচ্ছে। কোনো একটা প্রশ্ন করলে, কোনো একটা কিছু বললে ও জাস্ট এটাকে স্কিপ করে যাচ্ছে, আমাকে সঠিকলিভাবে কোনো কিছু বলতেছে না। এই করতে করতে একদিন রেস্টুরেন্টে আমি মোটামুটি ওকে একটু ভিন্নভাবে পাই, ভিন্নভাবে পাই বলতে যে কোনো একটা রেস্টুরেন্টে ও আমাকে বলে যে ওর একটা বান্ধবী আছে, বান্ধবীর সঙ্গে দেখা করবে, আমি যাতে গাড়িতে থাকি। ওই বান্ধবীর সঙ্গে দেখা করার কথা বলে ও তখন ওই আপনার খাবার হোটেলে ওখানে যায়, এবং ওখানে যাওয়ার পরে ও মূলত একটা ছেলের সঙ্গে দেখা করে, এবং ছেলেটা ফর্সা, লম্বা করে, খুবই সুন্দর, মোটামুটি হ্যান্ডসাম একটা ছেলে। পরে আমি বললাম যে মেঘলা তুমি বললা যে তুমি তোমার কোনো বান্ধবীর সঙ্গে দেখা করবা, এই বলে তুমি রেস্টুরেন্টে আসলা, বাট এখন দেখলাম একটা ছেলে, তার কারণটা কি? ও তখন আমাকে বলতেছে আরে না, এটা আমার বান্ধবীর বড় ভাই। তাই বললাম তোমার বান্ধবী তো দেখলাম না, বলে আমার বান্ধবী আগেই বেরিয়ে গেছে এবং আমি ওর বড় ভাইয়ের সঙ্গে পরে বেরোইছি। তো ওর যে এরকম বড় ভাই আবার ফোনে কথাবার্তা বলে, সারাক্ষণ ফোনে কথাবার্তা বলে, এই দুটো জিনিস মিলিয়ে তখন আমার কাছে কেমন জানি খুব ডাউট লাগতেছে যে না ও মনে হয় কিছু একটা করতেছে, এরকম করতে করতে
একদিন হলো কি, আপনার বিকেলবেলা মানে মাগরিবের একটু পরে, মানে এর পরের দিন, মানে যেদিন এই ঘটনা এর পরের দিন ওর বাবাকে বলবে, আমার সামনে নিয়ে যাবে, আমার সামনাসামনি বলবে, ওইটা আমাকে বলেছে। ওই দিন বিকেলবেলা তখন বলতেছে, আমারে বলে যে সাজেদ আজকে তো আমার বান্ধবীর বার্থডে, আমার বান্ধবীর আজকে জন্মদিন, আমি তো যেতে পারতেছি না, তো আমার বান্ধবীর জন্মদিনের জন্য আমি তো একটা গিফট পাঠাইতেছি, তুমি এই গিফটটা ওর বাসায় দিয়ে আসো। ওর একটা বান্ধবী ছিল রূপা নামের, যে রূপার বাসায় তুমি এই গিফটটা নিয়ে দিয়ে আসো। তো ও আমার এই গিফটটা দিচ্ছে, আমি গিফটটা গাড়িতে ঢুকে আমি তখন এই গিফটটা দিয়ে আসবো। আমি তখন গাড়িটা টান দিচ্ছি, ওদের বাসা থেকে বের হয়ে প্রথম ট্রাফিক সিগন্যালটা বের হয়ে পরের সিগন্যালটাতে যখন গেলাম, ওই মুহূর্তে হঠাৎ করে আমাকে ট্রাফিক পুলিশে ধরে বলে যে আপনার গাড়ি চেক করবো। তো আমি ওর বাবার নাম বললাম যে এমক অমুক। পরে বলে যে না প্রবলেম নাই, আমি আপনার গাড়ি চেক করবো, গাড়ি চেক করতে হবে। তো গাড়ি চেক করতে করতে যেই গিফটটা আমাকে দিয়েছিল, এই গিফটটা যখন আমাকে বললো যেটা এটা কি, আমি বললাম যেটা একটা গিফট আমার ম্যাডামে দিচ্ছে, ম্যাডামের বান্ধবীকে দেওয়ার জন্য। পরে বলে যে গিফটের বোতলটা খোলেন, তারা কি একটা মেশিন দিয়ে জানি চেক করছে, তো এটা টিউ করতেছে, বলে যে এটার ভিতরে কিছু একটা আছে। যখনই ভাই বক্স খোলার পরে আমি যা দেখছি, আমার চোখ রীতিমতো কপালে উঠে গেছে। ওখানে একটা দেশীয় অস্ত্র এবং রিভলভার সহ আপনার অনেকগুলো মাদক ছিল। তা আমি তো এগুলো দেখার পরে অবাক, আমার আর কোনো কিছু বলার সুযোগই দিল না। আমি যে মেঘলারে ফোন দিয়ে বাবা জিজ্ঞেস করবো, আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে গেল, এবং ইন দ্য মিন টাইম সাথে সাথে আমাকে হ্যান্ডকাপ পরাই দিয়েছে, এবং হ্যান্ডকাপ পরিয়ে আমাকে তখন আপনার জেলে নিয়ে গেছে। তো জেলে যখন নিয়ে চলে গেছে, আমি তখন জেলে বন্দী হয়ে গেলাম, এবং আমাকে দেখার জন্য তখন কেউ আর আসতেছে না। মেঘলার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি তখন আমার আব্বুকে ফোন দিলাম, আব্বু তার আমার সঙ্গে সম্পর্ক ভালো না। আমার আব্বুরে ফোন দিচ্ছে, আমার আব্বু আসবে না, আমার কোনো কথা শুনবে না, আমার আব্বু আমাকে দেখতেই পারে না, যে কেন আমি ফুচকা দোকান ছেড়ে দিলাম বা বিক্রি করে দিলাম, এগুলোতে আব্বু আমার উপরে রাগ। এরপর আব্বু তখন করলো কি, আমার যে বড় বোন আছে, আমার বড় বোনকে পাঠাইছে। আমার বড় বোন তখন লয়ারের সাথে লভিং করে, খুব কষ্ট করে, অনেক চেষ্টা করে আমাকে প্রায় 4.5 মাস পরে জেল থেকে বের করে। আমি 4.5 মাস জেল হাজতে থাকি, এবং 4.5 মাস পরে বহু কষ্টের পর আমি জেল থেকে বের হই। এবং বের হওয়ার পর যেটা জানতে পারি, যে মেঘলা আপনার রাব্বি নামের একটা ছেলেকে, ঢাকারই একটা ছেলে, নাম হচ্ছে রাব্বি, ওই ছেলেটাকে বিয়ে করে ফেলে। আমি যখন জেল থেকে বের হওয়ার পরে এই ঘটনা জানতে পারি। তো এটা জানার পরে আমি তখন একটা জিনিসই চিন্তা করতেছি, আমি যেভাবেই পারি ওর বাবার কাছে বলে দিব যে ও আমার এত বড় ক্ষতি করছে বা এটা করছে ওইটা করছে। তো মেঘলার তো অনেক বান্ধবীর সঙ্গে আমার পরিচয় আছে, আমি ধরেই ওর বাবাকে বলি নাই, ওর কয়েকটা বান্ধবীর মাঝে আমি জানাইছি। ওর কয়েকটা বান্ধবীকে বললাম যে দেখো মেঘলা আমার সঙ্গে এইগুলা করছে, আমি কিন্তু মেঘলার বাবার কাছে সব কিছু বলে দিব। তো ওর কোন বান্ধবী মেবি ওর কাছে বলে দেয়। ওই তখন আমার একদিন ফোন দিয়া খুব কান্না করতেছে যে সাজ্জাদ দেখো আমি কি বলবো তোমাকে, আমি তোমাকে বুঝাইতে পারবো না, আমি আসলে তোমাকে অনেক ভালোবাসছিলাম, আমার আব্বা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। আমি বললাম যে আমি এত মাস জেলে ছিলাম, তুমি একটাবার আমাকে দেখতে যাও নাই, আমার খোঁজ নেও নাই, খবর নেও নাই, আমি বেঁচে আসছি কি মরে গেছি তুমি সেটাও আমার করো নাই। তোমার জন্য আমি কি না করছি। তোমার সৎ মা এত ভালো একজন মহিলা ছিলেন, নামাজ কালাম পড়া দিনদার একজন ভালো মহিলা, আমি তোমার জন্য সেই মহিলার শরীরে কালি মেখে দিলাম, এই মহিলাকে তার স্বামীর সংসার থেকে আমি আলাদা করলাম, আর তুমি আমার সঙ্গে এইভাবে চিটিং করলা। ও তখন আমাকে বলতেছে সাজ্জাদ বিশ্বাস করো আমি তোমার সঙ্গে একদমই চিটিং করি নাই, আসলে আব্বু আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আব্বু তোমার আমার রিলেশনের বিষয়টা জানতে পারছে, এবং জানতে পারার পরে আব্বু আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আমি কিন্তু বিয়ে বসি নাই। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক লাভ করি, আমি আমার এই হাজব্যান্ডকে ছেড়ে তোমার কাছে চলে আসবো, আমার হাজব্যান্ডকে ছেড়ে তোমার কাছে চলে আসবো, আমাকে একটু টাইম দাও। আমি তখন বললাম যে দেখো বিয়ে হয়েছে আজকে তোমার কয়েক মাস হয়ে গেছে, তুমি চলে আসো, আমি তোমার সঙ্গে সংসার করবো, আমি তোমাকে ভালোবাসি। ও বলে প্লিজ তুমি একটু ট্রাই করো, আমি তোমার কাছে চলে আসবো, আমার বেশি দিন সময় লাগবে না, আমি চলে আসবো। তো এই করে ও চলে আসবে এটা বলতেছে, আর আমার সঙ্গে দেখা করে। এমন নয়, আমার যখন ইচ্ছা করতেছে যে আমি বলি যে মেঘলা আমি তোমার সঙ্গে দেখা করবো, হ্যাঁ ঠিক আছে তুমি কোথায় আছো, আমি এই জায়গায় আছি, তো আসো আমি দেখা করি, আমার সঙ্গে দেখা করে, কথাবার্তা বলে। এই করতে করতে অনেকগুলো মাস পেরিয়ে যেতেছে, আমি টাকা চাইলে টাকা দিচ্ছে, এবং দেখা করতে চাইলে দেখা করতেছে, মানে আমি যখন তার কাছে যা চাইতেছে আমাকে তাই দিচ্ছে। এমন নয় যে আমাকে দিচ্ছে না, সব কিছুই পাচ্ছি। তো ও আমাকে বলে শুধু ওয়েট করো, আমার আব্বু 2বার স্ট্রোক করছে, এবং আব্বু যদি এবার স্ট্রোক করে আব্বু মারা যাবে, আব্বুর শারীরিক কন্ডিশন ভালো না, তুমি একটু ওয়েট করো, আমি খুব সহজেই তোমার কাছে চলে আসবো, তুমি একটু অপেক্ষা করো। মানে এইগুলো আমাকে বলতেছে যে ঠিক আছে, আমাকে যেভাবে বলে আমি সেভাবে ওর কথা বিশ্বাস করলাম যে হয়তো একদিনও চলে আসবে আমার কাছে। আমি ওই বিশ্বাসটাই তখন আমার বুকের মধ্যে ধরে রাখছি যে না কোনো প্রবলেম নেই, মেঘলা হয়তো একদিন আমার কাছে চলে আসবে, আমি হয়তো একদিন মেঘলাকে পেয়ে যাব। এই বিশ্বাসটাই তখন আমার বুকের ভিতরে স্থাপন করে আমি আস্তে আস্তে করে এই সম্পর্কটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। তো এই করতে করতে একটা সময় হঠাৎ করে আমার বলতেছে কি যে
সাজেদ, আমি তোমার কি বলবো আসলে বুঝতে পারতেছি না, যে তুমি তো আমার আব্বাকে সব কিছু বলে দাও, আমার আব্বা হয়তো তৃতীয়বার স্ট্রোক করে আব্বা হয়তো মারা যাবে, বা আমাদের হয়তো সংসারটা ভেঙে যাবে, আমি কিন্তু সবই হারাবো। তো সাজেদ, আসলে আমি কি বলবো, আমি চাচ্ছিলাম যে আমার বর্তমান হাজব্যান্ড রাব্বিকে ছেড়ে তোমার কাছে চলে যাওয়ার জন্য, এবং এটার জন্য আমি সব কিছু প্রিপারেড নিচ্ছিলাম, কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি জানো, আমি না আসলে প্রেগনেন্ট হয়ে গেছি। হঠাৎ করে আমার বলে আমার পেটে বাচ্চা চলে আসছে, তো এখন তো আমি চাইলেও হচ্ছে তোমার কাছে যেতে পারি না, যেহেতু পেটে বাবু আসছে আমাকে তো একটু টাইম দেওয়া লাগবে, তুমি আমাকে একটু টাইম দাও, আমি সব কিছু ঠিকঠাক করি, খুব রিসেন্টলি তোমার কাছে চলে যাব। আমি বললাম, আরে আশ্চর্য, তুমি তুমি আর রিসেন্ট বলতেছো কেন, তুমি বাচ্চা নষ্ট করে ফেলো। ও বলতেছে, দেখো বাচ্চাটা আমার লাইফের প্রথম বেবি হয়েছে, আমি বেবিটাকে এখন নষ্ট করতে চাই না, তুমি আমাকে একটু সময় দাও। মানে আমার বিষয় হচ্ছে কি ভাই জানেন, ও যখন আমার সঙ্গে কথা বলে অনেকেই হয়তো আমার বলবে যে ভাই ও যা বলতেছে আপনি তাই করতেছেন, ও তো আপনার সাথে জায়গায় জায়গায় চিটিং করতেছে, এরপর আপনি কেন ওর কথা মানতেছেন? দেখেন ভাই, আমি আপনাকে বলি যে মেঘলা যদি আপনার সঙ্গে 5 মিনিট কথা বলে আপনি পড়ে যাবেন, এবং ও কথা বলার সময় এমন ভাব ভঙ্গি নিবে এবং এত ইমোশনালি কথাবার্তা বলবে যে আপনি মানতে বাধ্য, আপনিই মানতে বাধ্য। এরকম করতে 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 মোটামুটি প্রায় অনেকগুলো দিন পেরিয়ে গেল। ও আমারে বলতে আছে যে আমার বেবিটা হয়ে গেলে আমি চলে আসবো, বেবিটা নিয়ে চলে আসবো। এইগুলো বলে ওর বেবি ওর পেটে 8 মাসের মাথায়, 8 মাসের মাথায় হঠাৎ করে ওর বাবা তৃতীয়বারের মতো স্ট্রোক করে, এবং ওর বাবা যখন তৃতীয়বার স্ট্রোক করে ওর বাবা তখন হসপিটালে, তখন ও পাগল হয়ে যায়। বিশ্বাস করেন, ওর বাবা যখন হসপিটালে থাকে, ওর হসপিটালের যত ধরনের কাজ আছে, ঠিক আছে আমি টাকা দিতে পারি নাই, টাকা দেওয়া ব্যতীত যত কাজ আছে, ওর বাবার সঙ্গে থাকা, ওর বাবাকে টেক কেয়ার করা, আমি 4টা মাস পর্যন্ত, ওর একটা ছেলে বাচ্চা হয়েছে, মানে একটা ছেলে বেবি হয়েছে, এবং ওর বাচ্চাটা থেকে শুরু করে ওর বাসার যত কাজ আমি সব করতাম। ওর বাবাকে হসপিটালে দেখাশোনা করা, ওদের বাসার থেকে মানে যত কিছু আছে সব আমি করতাম। যাই হোক, শেষ পর্যন্ত 4 মাস পর্যন্ত ওর বাবা বেঁচে ছিল হসপিটালে, স্টক করার পরও 4 মাস ছিল, 4 মাস পর ওর বাবা এন্তেকাল করে। তো ওর বাবা যখন এন্তেকাল করার পর বাবা মারা যায়, তখন ওর বাবাকে দাফন কাফন করে ফেলি। তো আমি তখনও ওরে বলতেছি যে মেঘলা তুমি রাব্বিরে ছেড়ে দাও, রাব্বিকে ছাড়তেছো না কেন? আমাকে সবই দিচ্ছে। আমি যখন বলতেছি মেঘলা তোমার আমার এখন লাগবে, রাত 10টা 11টা 12টা 2টা 3টা যখন বলে তখনই আমার কাছে চলে আসে। বাট আমি এটা বুঝতেছি না যে ওর হাজব্যান্ড ওরে কিছু বলে না। এখন ওর হাজব্যান্ড ওর কাছে কী চায়, যে ও যখন যেটা বলে মানে ওর হাজব্যান্ড সেটাই শুনতেছে। মানে ও হচ্ছে এমন একটা মেয়ে, ও দেখতে সুন্দর না, মানে লম্বা না ফর্সা না, দেখতে সুন্দর না, কিন্তু ওর মুখের মধ্যে এত মধু, ও মুখ দিয়ে পুরো দুনিয়াটা ঘায়েল করতে পারবে। ওর সঙ্গে 5 মিনিট কথা বললে এমন কোনো ছেলে না যে পড়ে যাবে না। ওর এত মধুর কণ্ঠ নিয়ে ও কথা বলতে পারে। আচ্ছা যাই হোক, ওর বাবা মরে যাওয়ার পরে ও হঠাৎ করে আবার সেই পোল্ট্রি। আগে তো আমার একটা বিশ্বাস ছিল যে ওর বাবার কাছে আমি সত্যিটা বলে দিব, ও ভয় পাবে, এটা সেটা আমার কাছে চলে আসবে। এখন তোর বাবা মারা গেছে এবং ওর বাচ্চা হয়ে গেছে, এখন আর ও ভাই আগের মতো, আগের থেকেও আরও চেঞ্জ। আমাকে বলতেছে যে এখন আমার বাচ্চাটা হয়েছে, তোমার কাছে চলে গেলে আমার বাচ্চাটা বাবা হারাবে, এবং তুমি কি আমার বাচ্চাকে ওর বাবার মতো আদর করবা, ওর বাবার মতো টেক কেয়ার করবা না? তো তুমি তো ওর বাবার মতোকে টেক কেয়ার করবা না, না আমি এখন যাবো না। মানে পুরোপুরিভাবে ও চেঞ্জ। লাস্টে আমাকে বলতেছে যে দেখো, আমি তো তোমার কাছে যেতে পারবো না, তোমার সঙ্গে থাকতে পারবো না, যেহেতু বিয়ে করে ফেলেছি, আমার তো হাজব্যান্ড আছে বা বাচ্চা হয়ে গেছে, বাট আমরা আমাদের সম্পর্কটাকে ফ্রেন্ডলি ধরে রাখি। মানে তুমি আমাকে যখন চাও তখনই পাবা, যেভাবে বলো সেভাবেই পাবা, কিন্তু তুমি আমাকে বিয়ে করবা না এবং আমাকে বিয়ে করতে চাইবে না। প্রয়োজনে তোমার যদি বিয়ে করতে ইচ্ছে হয় তুমি একটা বিয়ে করে ফেলো, আউটসাইডে একটা বিয়ে করে ফেলো, বাট আমাদের সম্পর্কটা সবসময় এভাবেই থাকবে। মানে সোজা বাংলায় বলতে গেলে ও আমার সঙ্গে পরকীয়া সম্পর্ক লিপ্ত থাকতে যাচ্ছে সারা জীবন। মানে সারা জীবন আমার সঙ্গে পরকীয়া করে যাবে, কিন্তু সংসার করবে অন্য কারোর সঙ্গে। কি আর বলবো আপনাকে, পরে আমি আর কি করবো, মানে ও যা বলতেছে আমি তাই করতেছি। মানে কেন যে ও যা বলতেছে তাই করতেছে আমি সেটাও বুঝি না। এদিক দিয়ে আমার পরিবার, আমার বয়স হয়ে গেছে, আমার ছোটো ভাইটা বিয়ে করে ফেলছে, আমার ছোটো বোনটার বিয়ে হয়ে গেছে, বাট আমি এখনো বিয়ে করতে পারি নাই। আমার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মানে বয়স আমার প্রায় শেষ, বাট এখন পর্যন্ত আমার বিয়ে হয় নাই, আমি বিয়ে করতে পারিনি। খালি ওর ফাঁদে পড়ে, ওর প্রতারণায় পড়ে, ওর পিছনে পিছনে হেঁটে আমার পুরো জীবন যৌবন আমি সব কিছু শেষ করে দিয়েছি। আফটার অল ওকে আমি পাই নাই। আচ্ছা, এরপরেও করলো কি, আমারে বলতেছে যে লাস্ট পর্যন্ত আমার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক রাখছে। আমি যদি বলি যে আমার এখানে আসো, ও আসে, মানে চলে আসে। ওর ভিতর কোনো ভয় কাজ করে না যে আমি সাজেদের এত ক্ষতি করলাম, সাজেদকে এইভাবে ধোঁকা দিলাম, সাজেদ তো চাইলে আমার হাজব্যান্ডকে বলে দিতে পারে বা এটা করতে পারে ওইটা করতে পারে, না ওইগুলো নিয়ে তো কোনো ভয়ই পায় না। মানে ও আসলে ফুললি বুঝেই গেছে যে আমি আসলে ওর কোনো ক্ষতি করবো না। মানে এই বিশ্বাসটা ওর মনে চলে আসছে। যে আমি অনেকবার এটাও বলছি যে আমি তোমার হাজব্যান্ডকে বলে দেবো, ও বলে হ্যাঁ বলে দিলি দাও, আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দেবে, কিন্তু আমি তোমাকে বিয়ে করবো না, আমি তো জেনে শুনে কোনো বেইমানকে বিয়ে করবো না। হ্যাঁ, এইগুলো আমাকে বলে, এই জন্য আমি আমার হাজব্যান্ডকেও বলি না।
এইভাবে প্রায় ভাই কয়েকটা মাস পরে ও হঠাৎ করে এক নতুন কাহিনী আমার সঙ্গে শুরু করছে। আমারে বলতেছে যে, "আমি তো একটা বিপদে পড়ে গেছি সাজ্জাদ, আমাকে লাস্ট বারের মতো একটা হেল্প করো।" তাই আমি বললাম যে, "লাস্ট বারের মতো হেল্প? তা লাস্ট বারের মতো কী হেল্প করবো?" বলতেছে, "আমার হাসব্যান্ড একটা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। মেয়েটার নাম হচ্ছে নিশিতা। মেয়েটা একটা মানে হিন্দু মেয়ে। আমার হাসব্যান্ড ওই হিন্দু মেয়েটারে মুসলিম বানায় নাকি বিয়ে করে ফেলছে, মানে রাব্বি।" আমি বললাম যে, "কী বলো? তোমার হাসব্যান্ড একটা হিন্দু মেয়েরা মুসলিম বানায় বিয়ে করে ফেলছে, তুমি সেই হাসব্যান্ডের সংসার এখনও করতেছো?" আমাকে বলে যে, "না, আমি তো আমার হাসব্যান্ডকে ছেড়ে দিব, কিন্তু এখন আমার রাগ হচ্ছে ওই মেয়েটার উপরে। ওই মেয়েটা জানতো আমার হাসব্যান্ড ম্যারিড, আমার একটা বাচ্চা আছে, আমার হাসব্যান্ডের একটা বাচ্চা আছে। এটা জানার পরেও ওই মেয়েটা কেন আমার হাসব্যান্ডের সাথে সম্পর্কে জড়ালো, কেন আমার হাসব্যান্ডকে বিয়ে করলো? আমি ওই মেয়েটার একটা ক্ষতি করতে চাই।" তো আমি বললাম যে, "তো মেয়েটার ক্ষতি করবা? তো মেয়েটার তো যেমন দোষ, তোমার হাসব্যান্ডের তো সেমই দোষ। তোমার হাসব্যান্ড যদি এরকম একটা কাজ করেই থাকে, তাহলে তুমি তাকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো। আমি তো তোমার জন্য ওয়েট করতেছি, আমি তো তোমার জন্য এখনও আছি। তুমি তোমার হাসব্যান্ডকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো, সবই তো ক্লিয়ার হয়ে গেল, তাই না?" ও আমাকে তখন বলতেছে, আর আমি তো সেটাই বলতেছি, আমি তো আর আমার হাসব্যান্ডের সঙ্গে থাকবো না। ও যেহেতু যেই কাজ ও করছে, এরপরে কি আর ওর সঙ্গে থাকা যায়? তা তো কোনোভাবেই পসিবল না। আমি তো ওকে ছেড়েই দিব। আমি তো থাকবো তোমার সঙ্গে এবং সারা জীবন আমি তোমার সংসারই করব। কিন্তু দেখো, এখন কথা হচ্ছে আমি মেয়েটাকে একটা শাস্তি দিতে চাই। মেয়েটাকে একটা শাস্তি দিতে চাই, কারণ আমি যদি আমার হাসব্যান্ডকে এখন ছেড়ে দেয়, আমার হাসব্যান্ড ওই মেয়েটার কাছে চলে যাবে, মানে নিশিতার কাছে চলে যাবে, এবং সে নিশিতার সঙ্গে ভালো থাকবে। আমি চাই আগে তারে নিঃস্ব করে ফেলি, তাকে একা করে ফেলি, তার জীবন থেকে নিশিতাকে সরাইয়ে দিই, এবং আমি তার জীবন থেকে নিশিতাকে সরিয়ে দিয়ে এরপরে আমি তাকে একা করে দিয়ে আমি তাকে ছেড়ে তোমার কাছে চলে যাব। তখন সে পুরোপুরি একা হয়ে যাবে। আমি নিশিতাকে তার জীবনে রেখে আমি তার জীবন থেকে সরতে চাই না, তাহলে নিশিতা আমার জায়গাটা দখল করে নেবে। তা আমি বললাম যে, "তো আমার কাছে এখন আসছো, আমি কি করতে পারি? আমার কি করণীয় আছে?" ও বলে, "তুমি এই নিশিতা মেয়েটার সঙ্গে কথা বলো।" আমি মেয়েটার ফোন নাম্বার দিতেছি, সব কিছু দিতেছি। মেয়েটা ভালো না, মেয়েটাও বাজে, মেয়েটা খুবই খারাপ। আমার কাছে মনে হয় মেয়েটার সঙ্গে তুমি যদি 2-3 দিন কথা বলো, মেয়েটা পটে যাবে এবং মেয়েটা তোমাকে সব কিছু বলে দিবে, এবং মেয়েটা তোমার সঙ্গে পটে যদি মেয়েটাকে তুমি আমার মাকে যেভাবে হচ্ছে আমার বাবার লাইফ থেকে সরাইছো, একইভাবে এই নিশিতাকে তার হাসব্যান্ড মানে আমার হাসব্যান্ড রাব্বির লাইফ থেকে সরিয়ে দাও, এবং সরিয়ে দেওয়ার পরে আমার হাসব্যান্ডকে আমি একা করে তোমার কাছে চলে যাব। আমি তখন বললাম যে, "আচ্ছা ঠিক আছে, সব কথা বাদ দাও, এখন আমারে কী করতে হবে তুমি সেটাই বলো।" ও তখন বলে যে, "ঠিক আছে, আমি তোমাকে নাম্বারটা দিতেছি, তুমি মেয়েটার সঙ্গে কথা বলো।" দেখেন, ও যখন আমার ওই মেয়ের নাম্বারটা দিল, মানে নিশিতা নাম্বারটা দিল, নিশিতা নাম্বারটা দেওয়ার পরে মানে আমি যখন নিশিতাকে ফোন দিলাম, মানে ও আমাকে যেদিন নাম্বার দিল ওই দিন রাতের বেলায় ফোন দিলাম, রাত তখন প্রায় 11:30 মতো বাজে, এবং ফোন দেওয়ার পরে আমি এটারে মানে জাস্ট হ্যালো বলছি। হ্যালো বই আমি তো মেয়েটাকে একটু পটানোর জন্য চেষ্টা করতেছি, যেভাবে তাকে পটানো যায় ওভাবেই তাকে পটানোর জন্য ট্রাই করতেছি। তার সঙ্গে কথা বলতেছি, কথা বলতে বলতে প্রায় 5 থেকে 7 মিনিট কথা বলার পরে মেয়েটা আমাকে ডিরেক্টলি বলতেছে যে, আমাকে বলে যে, "আমার নাম্বারটা কি আপনাকে মেঘলা নামের কেউ দিয়েছে?" মানে ডিরেক্টলি আমারে বলতেছে। আমি তখন ভয় পেয়ে যাই, কী ব্যাপার, মেঘলা আবার এই মেয়েরে বলে দিল নাকি? আমি বললাম যে, "না, না, না, আপনার নাম্বার আমাকে মেঘলা নামের কেউ কেন দিবে? না, মেঘলা নামের কেউ আপনার নাম্বার আমাকে দেয় নাই। তো আমি আপনার নাম্বারটা অন্যভাবে পাইছি।" পরে আমারে বলে যে, "দেখেন, আমি জানি আমার নাম্বারটা আপনাকে মেঘলাই দিয়েছে, এবং আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনার সাজেদ ভাই।" আমি তো তখন অবাক হয়ে গেলাম, আয় হায়, এই মেয়েটি আমার ঠিকানাও বলতেছে। আমি তখন বললাম যে, "আপনি আমার ঠিকানাও বলতেছেন যে আমি সাজেদ, এবং মেঘলা নাম্বার দিছে, আপনি তো সব কিছুই জানেন, ঘটনা কি?" পরে আমারে বলতেছে যে, "আপনি কি এখনও মেঘলার পিছনে ঘুরতেছেন?" এমনি আমারে বলে। আমি তখন বললাম যে, "মানে আমি এখনও মেঘলার পিছনে ঘুরতেছি, মানে আমি তো তোমার কথাবার্তা কিছু বুঝতেছি না, তুমি আসলে কি বলতে চাচ্ছ? আমি এখনও মেঘলার পিছনে ঘুরি, বা তুমি আমারে চিনে গেছো, মানে কারণটা কি?" এমিরা তখন আমাকে বলতেছে, "ভাই দেখেন, আপনার বিষয়টা শুধু আমি যে জানি তাও না, আপনার বিষয়টা আমার হাসব্যান্ডও জানে, মানে রাব্বিও আপনার বিষয়টা পুরোপুরিভাবে জানে, এবং মেঘলা আপনাকে কোনোদিনও বিয়ে করবে না। মেঘলা জাস্ট আপনাকে ঠকাইতেছে। আপনাকে দিয়ে মেঘলা শুধু তার কাজগুলো হাসিল করাইতেছে, এবং সে আপনাকে কখনোই বিয়ে করবে না, এবং আপনার বিষয়ে মেঘলা আমার হাসব্যান্ডকে সব কিছু বলেছে, এবং আপনার সঙ্গে প্রেম, ভালোবাসা, এবং এই যে আপনার সঙ্গে মাঝে মাঝেও মেঘলা চলে যায়, এগুলো কিন্তু আমার হাসব্যান্ড জানে।" আমি তখন বললাম, "এই যে আপনি কী বলতেছেন? ওর হাসব্যান্ড জানার পর ওর সঙ্গে সংসার কীভাবে করে?" বলে, "কারণ আমার হাসব্যান্ডও একটা লুবি। আমার হাসব্যান্ড জানে মেঘলা আপনার কাছে যাচ্ছে, এগুলো জানার পরও আমার হাসব্যান্ড মেঘলার সঙ্গে সংসার করে, বিকজ আমার হাসব্যান্ড একটা লুবি। সে মেঘলাকেও ভালোবাসে না, আমার হাসব্যান্ড মূলত ভালোবাসে আমাকে। মেঘলাকে সে ইউজ করতেছে শুধুমাত্র টাকার জন্য, আর মেঘলা আপনাকে ইউজ করতেছে তার হাসব্যান্ডকে ঠিক রাখার জন্য।" আমি তখন বললাম যে, "এই কথাগুলো আপনি কিভাবে জানেন?" ও বলে, "আমি সবই জানি, আমি সবই জানি।"
আপনি আমার কথা বিশ্বাস যদি না হয় আমি আপনাকে প্রমাণও দিতে পারবো। আমি তখন বললাম, আসলে প্রমাণ দিতে হবে না, আপনার কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে। তার কারণ হচ্ছে আমি যখনই মেঘলাকে ফোন দিতাম, মেঘলা তখনই আমার কাছে চলে আসতো। রাত 2টা নয় 3টা না আমার কাছে চলে আসতো। এবং এইটা তো ওর হাজব্যান্ড জানার কথা, হাজব্যান্ডের সঙ্গে শুয়ে আছে, আমি ফোন দিতাম আমার কাছে চলে আসতো। তাহলে রাত 3টা বাজে তার ওয়াইফ বেরিয়ে কোথায় যাচ্ছে, হাজব্যান্ড কি সেটা জানতে চাইবে না? তো আপনার কথা শুনে মনে হচ্ছে অবশ্যই তার হাজব্যান্ড জানে। বলে হ্যাঁ, তার হাজব্যান্ড সব কিছুই জানে। তবে আপনি এটাও মনে রাখবেন যে আমার হাজব্যান্ড আমি চিনি, মানে আমি রাব্বিরে ভালো করে চিনি। রাব্বি মেঘলাকে জাস্ট টিস্যুর মতো ব্যবহার করতেছে। টিস্যু যেরকম ব্যবহারের পর ডাস্টবিনে ফেলে দেয়, মেঘলাকে একদিন আমার হাজব্যান্ড ঠিকই ডাস্টবিনে ফেলে দেবে। এটা হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না, আমিও আমার হাজব্যান্ডের ফাঁদে পড়ছিলাম, রাব্বির ফাঁদে পড়ছিলাম। আর আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হয়তো মেঘলা আপনাকে ক্লিয়ার করে বলে না, আমি এখন বলি। মেঘলার সঙ্গে আমার হাজব্যান্ডের সম্পর্ক হওয়ার আগে আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করি। আমার হাজব্যান্ড আমাকে মুসলমান বানায়। আমিও ঢাকার একটা ভালো ফ্যামিলির মেয়ে ছিলাম, শিক্ষিত এবং বড়লোক ফ্যামিলির একটা মেয়ে ছিলাম। আমি হিন্দু ধর্মের, আমি মুসলমান হই আমি রাব্বিকে বিয়ে করি। এবং রাব্বি যথারীতি আমাকে বিয়ে করে আমাদের একটা মানে সুখের একটা সংসার শুরু হয়। এবং সেই মুহূর্তে সেই কীভাবে জানি মেঘলার সঙ্গে জড়িয়ে পড়ে এবং সে মেঘলাকে বিয়ে করে ফেলে। তো মেঘলা হয়তো বলেছে যে আমি দ্বিতীয়, মেঘলা ফার্স্ট। আসলে না, আমি ছিলাম ফার্স্ট এবং মেঘলা হচ্ছে সেকেন্ড। আমি বললাম, তাহলে মেঘলা আমাকে এভাবে ঠকাইলো কেন? ও তখন বলে, মেঘলা আপনাকে ঠকাবে তার বড় কারণ হচ্ছে মেঘলা আপনাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে, যেমনটা আমার হাজব্যান্ড মেঘলাকে ব্যবহার করে। আমি তখন বললাম, তাহলে আপনি আমাকে কী বলতে চাচ্ছেন? উনি আমাকে বলে, আপনি হয়তো আমাকে মেরে ফেলবেন। হয়তো মেঘলা বলছে আমাকে মেরে ফেললে মেঘলা আপনার কাছে চলে যাবে। শুধু এটা মিথ্যা কথা। মেঘলা কখনোই আমাকে মেরে ফেলে আপনার কাছে যাবে না। মেঘলা সারা জীবন তার হাজব্যান্ডের সঙ্গেই থাকবে। আর সারা জীবন আমার হাজব্যান্ডের সঙ্গে মেঘলা থাকবে না, একটা সময় আমার হাজব্যান্ডও মেঘলাকে ছেড়ে দিবে। তখন আমার কাছে মনে হলো যে আমি এই প্রথম আমার লাইফে একটা মানুষ পেলাম যার কাছে আমার হৃদয়ের কথাগুলো আমি বলতে পারবো, আমার বুকের ভিতরে জমে থাকা কষ্টের কথাগুলো আমি শেয়ার করতে পারবো। হয়তো এমন একটা পার্সন আমি পেয়ে গেছি। আমি তখন এই নিশিতার সঙ্গে আমার মনের কথাগুলো বলতে শুরু করছি যে আমার সঙ্গে এটা হচ্ছে, ওইটা হচ্ছে। এবং নিশিতা আমাকে বলতেছে যে নিশিতা আমাকে তার হাজব্যান্ডের ইনফরমেশন দিচ্ছে, মেঘলার ইনফরমেশন দিচ্ছে, আমি নিশিতাকে আমার মনের কথাগুলো বলতেছি। আর এদিক দিয়ে মেঘলা আমাকে প্রতিনিয়ত ফোন দিতেছে, কী ব্যাপার সাজ্জাদ, তুমি মেয়েটাকে আনতেছো না কেন? মেয়েটার একটা হোটেলে আন। আমাকে বারবার বলেছে একটা হোটেলে নিয়ে মেরে ফেলো, একটা হোটেলে নিয়ে আসো, একটা হোটেলে নিয়ে মেয়েটাকে মেরে ফেলো, আমাকে এগুলো বলতেছে। এবং লাস্ট পর্যন্ত মেঘলা আমাকে এরকম করে বলতেছে যে তুমি যদি মেয়েটার কোনো হোটেলে নিয়ে না মারো, আমি মেয়েটার পিছনে গুন্ডা লাগাই দিব, আমি টাকা দিয়ে মেয়েটাকে মেরে ফেলবো। আমি তখন বুঝলাম যে কোনোভাবে মেঘলা কিন্তু এই নিশিতাকে মেরে ফেলবে। আমি তখন বললাম যে নিশিতাকে আপনি কিন্তু মেঘলা মেরে ফেলবে, মেঘলা কিন্তু সম্পূর্ণ সেই প্ল্যানিংয়ে আছে আপনাকে মেরে ফেলার জন্য। আমাকে বলতেছে, ভাই আমাকে যদি মেরে ফেলে তবে আমি বেঁচে যাই। আমার জীবনে আমার বাবা মায়ের মনে আমি অনেক কষ্ট দিয়েছি, আমার ধর্ম নিয়ে আমি আমার বাবা মায়ের সঙ্গে চিটিং করেছি, বেইমানি করেছি। আমার বাবা মা আমার জন্য, বিশেষ করে আমার বাবা আমার জন্য কুমায় চলে গেছে। তো মেঘলা যদি গুন্ডা পাঠিয়ে, লোক পাঠিয়ে আমাকে মেরে ফেলে ভাই, তবে মনে হয় যেন আমি আমার জীবন থেকে মুক্তি পাবো। আমি কার জন্য বেঁচে থাকবো? আমি তখন বললাম, আপনি কার জন্য বেঁচে থাকবেন? আপনি আমার জন্য বেঁচে থাকবেন। বলে, কি বলেন আপনি? আমি আপনার জন্য বেঁচে থাকবো? আমি বললাম, হ্যাঁ, আপনি আমার জন্য বেঁচে থাকবেন। আমার মনে হয় যে শেষ জীবনে এসে আমি এমন একটা মানুষ পেয়েছি যাকে দিয়ে হয়তো আমি আমার বাকি জীবনটা ভালো থাকতে পারবো। দেখেন, আমার মাথার চুল পেকে গেছে, মাথার চুল পড়ে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে। আমি মেঘলার পিছনে ঘুরতে ঘুরতে আমার পুরো জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছি। আজ আমার কিছুই বাকি নেই। আপনি যদি আমার হেসে আমার হাতটা ধরেন, তাহলে মনে হয় যেন আমার জীবনে আমি একটা স্বর্ণালী সকাল পাবো, একটা নতুন সূর্য পাবো, একটা নতুন দিন পাবো, যে দিনটাতে আমি আপনাকে নিয়ে হয়তো ভালোভাবে বাঁচতে পারবো। মেয়েটা তখন বলে, দেখেন, হিন্দু থেকে মুসলিম হয়েছি, ভালোবেসে একটা মুসলিম ছেলেকে বিয়েও করেছি, সে আমাকে ধোঁকা দিয়েছে। আজ আপনি আমাকে ফোন দিয়েছেন, আপনি আমাকে একই কথা বলতেছেন, আপনি আমাকে ধোঁকা দিবেন না তো? আমি বললাম, না না না, আমি কখনই আপনাকে ধোঁকা দিব না। ঠিক একইভাবে আমি তখন এই নিশিতার হাতটা শক্ত করে ধরলাম, রাস্তার পাশে ফেলে দিয়ে গেল রাব্বি ওরে। আমি ওরে যত্ন করে নিজের সংসারে উঠালাম এবং আমার পরিবারের মতো বিয়ে করলাম। নিশিতা শিক্ষিত একটা মেয়ে ছিল। আমাকে বিয়ে করার পরে আল্লাহর অশেষ রহমতে তার ফ্যামিলিও মোটামুটি রাজি হয় এবং তার ফ্যামিলির সঙ্গে সে কথাবার্তা বলে তার মায়ের কাছ থেকে সে মোটামুটি অনেক টাকা নিয়ে আসে। সেই টাকা দিয়ে রাজধানী ঢাকার বুকে আমি একটা রেস্টুরেন্ট দিই, নাম হচ্ছে নিশিতা রেস্তোরাঁ। এই নিশিতা রেস্তোরাঁ আজকে ঢাকার বুকে খুব পরিচিত। এখানে পার্টি সেন্টার আছে, কমিউনিটি সেন্টার আছে এবং আপনার চাইনিজ হল আছে, বাংলা হল আছে। নিশিতার এই সম্পূর্ণ অবদান নিশিতা তার মায়ের কাছ থেকে 50 লক্ষ টাকা এনেছিল।
সেই টাকা দিয়ে আমি রেস্টুরেন্ট দিয়েছি এবং আজকে এই অবস্থার মধ্যে আছি। যেটা শুনি আপনি অবাক হয়ে যাবেন, সেটাই আপনাকে শেষবেলায় বলে যাই। আমার ভালোবাসার মানুষ মেঘলা বর্তমানে পাগলা গারদে আছে। ওর যে একটা ছেলে ছিল, ছেলেটা মারা গেছে এবং মেঘলা এখন আধা পাগল তো আধা ভালো। বৎসরে 3 মাস থাকে হসপিটালে, 3 মাস থাকে বাসায়, 3 মাস থাকে পাগলা গারদে। আর ওর হাজব্যান্ড রাব্বি এক এক দিন এক এক মেয়ে নিয়ে ওর সামনে নিচে গিয়ে বেড়াচ্ছে। রাব্বি এখনও একইভাবে ওই বাসায় বিভিন্ন মেয়ে আনে, আর এইসব টেনশন ডিপ্রেশন নিতে নিতে মেঘলা এখন পাগল হয়ে আছে। আমি এখনও মেঘলার খবর নেই, আমি জানিও কেমন আছে, কিন্তু আপন ভাই বিশ্বাস করেন আজ আমি বেশ ভালো আছি। আজ আমার টাকা পয়সা অর্থ সম্পদ আপনার দোয়ায় আল্লাহর রহমতে আমার 2 মেয়ে একটা ছেলে আছে। আমি সব কিছু মিলিয়ে এত ভালো আছি যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার গল্পগুলো আমার রেস্টুরেন্টের ছাদে গিয়ে বসে বসে আমি মাঝে মাঝে শুনে আমার খুব ভালো লাগে এবং সেখান থেকে আমি আমার কথাগুলো আপনাকে জানালাম। যেহেতু আমার গল্পটা খুব অন্যরকম, আপনি চাইলে আমার গল্পটা রেকর্ড করতে পারেন এবং আমি আজও মেঘলার ভালো চাই। আল্লাহ মেঘলাকে সুস্থ করে দেখ এবং ওর খারাপ হাজব্যান্ড রাব্বির হাত থেকে ওকে বাঁচাক। এবং আমি যে নিশিতাকে বিয়ে করেছি সবই মেঘলা জানতে পারছে এবং জানতে পারার পরেই বিশেষ করে মেঘলা এমন হয়ে গিয়েছে। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রাজধানী ঢাকার ভাই মোহাম্মদ সাজেদ আলমের জীবনের এই হৃদয় বিদারক প্রতারণামূলক বাস্তব গল্পটা শোনার জন্য। এই গল্পটা আজকে আপনাকে এমন একটা মেসেজ দিবে, আমি জানি না এই মেসেজটা আপনি পেয়েছেন কি না। আমি আপনাকে আরও একটু সহজ ভাষায় সহজ বাক্যে বুঝিয়ে বলি। যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে, যে মানুষটা আমাদের সঙ্গে চিটিং করতেছে, আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমরা বারবার প্রতিনিয়তই সেই মানুষটার পিছনে ছুটে বেড়াচ্ছি। কেউ একজন আমাকে ব্লক করে দিয়েছে, আমি বারবার সে কেন আনব্লক করে না, আমাকে কেন ফোন করে না, কেন কন্ট্যাক্ট করে না, আমি তার জন্য পাগল হয়ে যাচ্ছি। কিন্তু তার পিছনে ঘুরতে ঘুরতে আমি নিজেকেই ভুলে গেছি। আমি তার পিছনে এতটাই মগ্ন হয়ে গিয়েছি, আমি ভেবেই নিয়েছি পৃথিবীতে সে ছাড়া আর কেউই নেই। মনে রাখবেন, একটা দরজা বন্ধ হওয়া তো আপনার জন্য 1000 দরজা খুলে যাওয়া। আপনি বন্ধ দরজার পিছনে ঠক 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 না করে খুঁজে দেখেন আর কোনো দরজা খোলা আছে কিনা। তবে আপনার জীবনে স্বর্ণালী সকাল নেমে আসবে, যেমনটা নেমে এসেছে সাজেদ আলমের জীবনের। কোথায় ছিল সেই নিশিতা? গল্পের শেষ অংশে মাত্র 5 মিনিট আগে নিশিতা এন্ট্রি নেয়। এই নিশিতা হয়ে গেল আজকে নিশিতা রেস্টুরেন্ট, নিশিতা রেস্তোরাঁ, নিশিতা কমিউনিটি সেন্টার, এবং উনি আমাকে ভিডিও পাঠালো রাজধানী ঢাকার বুকে এক বিশাল রকমের রেস্টুরেন্ট ওনার। আমার কাছে মনে হয় যেন কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই বিজনেসে। সে ছিল একজন ফুচকা বিক্রেতা। জীবনের শেষ বয়সে এসে দাড়িপুর পেকে গেছে, চুল পড়ে গেছে। সেই বয়সে এসে তাকে হাত ধরে আজকে এই জায়গায় নিয়ে গেছে। ভালো মানুষের পক্ষে আল্লাহ সব সময় থাকে। তবে এটা সত্যি, যদি সাজেদ ভাই মেঘলার কথা শুনে নিশিতাকে হত্যা করেও ফেলতো, নিশিতা কিন্তু সাজেদ বের হতো না। আজকে নিশিতা ভালো আছে, মেঘলা ভালো আছে, মেঘলা ভালো নেই। মেঘলার মতো মেয়েরা ভালো থাকেই না। আল্লাহ তাদেরকে শেষ বয়সে এসে শিক্ষা দেয়। এটাই হয়তো বাস্তবতা। আর এটা যদি আপনি বুঝে থাকেন, আপনি কাউকে কষ্ট দিবেন না, আর কষ্ট দেওয়া মানুষটার পিছনে ছুটবেন না। আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আর আপনি যদি এখন পর্যন্ত কেউ চট্টগ্রামের ঢালচাল মিয়ার মাজারের সেই অলৌকিক সিঁড়ির ভিডিওগুলো না দেখে থাকেন, যেটা আমার চোখ কপালে উঠে দিয়েছে, আপনার চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন এটা এখানে আসবে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।